আচ্ছা, বিষয়টা হলো যে আহ, একটা সত্যি কথা বলি ভাই। আমাদের যে গুগল অ্যাডস এর কোর্স আছে না, এই কোর্সটা করেই পপি আজকে এখানে আসছে। তার মানে যার হয় তার আমাদের ওই কোর্সটা করে হয়। পপির কোর্সে 7,500 টাকা হুদায় দিলেন আর কি। আচ্ছা, যাই হোক, এটা একটু মজা করলাম আর কি। আহ আমি জানি আমার লিমিটেশন কোথায়। তো সবসময় চেষ্টা করি যে আহ এবং আপনাদেরকে একটা কথা বলি, যে আমাদের বাইরে থেকে যে মেন্টর গুলো, বাইরে থেকে বলতে কি, আমাদের তারা তো স্কিল আপারে যে মেন্টর গুলো আসে, এদেরকে হচ্ছে যে আমাদের আপনার কোর্স ফি যেটা দেন না, এই টাকাটা পুরাটাই দেয়া হয়, তাদেরকে দিয়ে দেওয়া হয় আর কি। মানে স্কিল আপার টাকা কামানোর জন্য এই পপিকে হায়ার করে না। পপির মতো লোকের স্কিল আপারও দরকার নয়, প্রতি মাসে একটা করে পয়দা করে। তো সেখান থেকে পপিদের কাছে একটা চাওয়া থাকে। আমাদের আমাদের একটা স্বামীময় ফাউন্ডেশন আছে, ওখানে 20% 30% তারা দান করে, সেটা আমরা গরিব দুঃখের পিছনে দিই আর কি। বুঝতে পারছেন স্যার? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের ক্লাসের কিছু রুলস রেগুলেশন আছে। সেটা হলো যে পপি তো এখানে আছে, এই জন্য পপির সামনেই বলতেছে আর কি। এবং পপি টাকাগুলো বুঝিয়ে পেয়েছে। আচ্ছা, এখন বিষয় হলো যে আমাদের ক্লাসে কিছু রুলস রেগুলেশন থাকে ভাই, আপনারা সবাই জানেন। সেটা হলো যে এখানে তো আসলে 200-250 জন মানুষ, সবার পরিচয় পর্ব আমরা রাখি না আর কি। বাট এই গ্রুপে থাকতে থাকতে একে অপরের সাথে অটোমেটিক পরিচয় হয়ে যাবে। এক, আর আমরা একটা গ্রুপও করে দিব নেক্সট ক্লাসের আগেই, 10 জন করে করে। সেখানে আপনারা আহ প্রত্যেকটা ক্লাসের পরে যে হোমওয়ার্কগুলো থাকবে পপি দিবে, ওই হোমওয়ার্কগুলো আপনারা জমা দিবেন এবং কথা বলার সময় আপনারা ওই 10 জনের মধ্যে কথা বলে নেবেন। আর এই কোর্সটা করার সময় আমি প্রত্যেককে বলে দিয়েছিলাম, এই কোর্সে 500 জন মানুষ হতো। কিন্তু এই কোর্সের শুরুতে আমি প্রথমে বলে নিয়েছিলাম, যারা আমাদের স্কিল আপার যে কোর্সটা আছে, এই কোর্সটা অলরেডি খুব ভালোভাবে করেছেন এবং বুকে একটা থাবা দিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি পারবো, তারা, প্লাস যারা কাজ করতেছেন, দু একটা কাজ করেছেন এবং যারা প্রো লেভেলেও আছেন, তারাও এই কোর্সটা করে বেনিফিটেড হবে। যেমন আমাদের অনেক স্টুডেন্ট, যেমন যখন আমরা পপির ভিডিওটা তৈরি করি, তো 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 অডিট এবং অপটিমাইজেশন নিয়ে প্রথম থেকেই কাজ করে। ওই কোর্সটা কপি করে বহু মেন্টরও বাংলাদেশে আছে এবং বহু পোলাপানও আছে বাংলাদেশে, বহু কপি করে এই এটা দেয়া আছে। কিন্তু একটা মানুষও ক্লায়েন্টকে আমি দেখিনি এখন পর্যন্ত। সোহাগের, এসআর সোহাগের কথা আলাদা, আরো কয়েকটা ছেলেপেলে আছে, এই মুহূর্তে নাম মনে আসতেছে না। সো তারা বাদে বাদ বাকি কেউই অডিট এবং অপটিমাইজেশনের রিপোর্ট ক্লায়েন্টকে দেয় না বস। তারা অডিট এবং অপটিমাইজেশন করে, কিন্তু অডিটে, কিন্তু অডিট এবং অপটিমাইজেশনের রিপোর্ট দিয়েও যে মিনিমাম $50 নেওয়া যায়, এটা পপের কাছ থেকে আপনারা শিখবেন আর কি। আর যদি পুরোটা কাজ করেন তাহলে 500 থেকে 1,000 1,500 ডলারও নেওয়া যায়, যেটা পপি নিয়েছে এবং দেখাবে। ঠিক আছে স্যার? তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের মোটামুটি কোর্সের মধ্যে থাকবে আর কি। ঠিক আছে স্যার? আরেকটা হলো যে পপিকে আমি বলেছি যে আমরা স্কিল আপার থেকে কোনো কিছুই বাদ রাখি না। মানে জানটা দিয়ে দিতে পারলেও দিয়ে দিই আর মানে মোটামুটি যারা আমাদের এক্স স্টুডেন্ট, এখানে ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট, তারা জানেন আর কি, কোনো কিছু কিন্তু বাদ রাখা হয় না। পপিও মোটামুটি সব কিছুই দিবে এবং আপনারা পপির কাছ থেকে এটা আদায় করে নেবেন স্যার। ঠিক আছে স্যার? এটা হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব। কিভাবে আদায় করতে পারবেন? আদায় করতে তখনই পারবেন যখন আপনি ক্লাসে রেসপন্স করবেন। রেসপন্স করা মানে কি, প্রত্যেকটা ক্লাসে একটা হোমওয়ার্ক থাকবে, তাহলে ওই হোমওয়ার্কটা যখন আপনি গ্রুপে জমা দিবেন, কোন গ্রুপে? আমাদের স্কিল আপ ফর ডিজিটাল স্কুল যে গ্রুপটা আছে, আমি দিয়ে দেবো আরো। ওই গ্রুপটাতে যখন জমা দিবেন, তার মানে হচ্ছে যে আপনি কি করলেন? তার মানে হচ্ছে আপনি কপির কোর্সটা করতেছেন এবং রেগুলারিটি মেনটেন করতেছেন। একটা ক্লাস যদি মিস হয়, বাস 25 ঘন্টা কিন্তু ক্লাস হবে, ইভেন বেশিও হতে পারে। ইটস ডিপেন্ড অন ইউর রেসপন্স। তো যদি আপনি এই প্রত্যেকটা হোমওয়ার্ক গুলো করেন, ক্লাসেও খুব ভালো প্রশ্ন করেন, ক্লাসে যেমন এই ক্লাস কোর্সটা তো এমনিতে অ্যাডভান্স, ক্লাসে আপনি প্রশ্ন করেন যে ভাইয়া এই ক্লাসটা আমি কোথায় জমা দিব হোমওয়ার্কটা, এই ধরনের ফাত্রা প্রশ্ন করার সাথে গ্রুপ করে বের করে দিবে এবং আপনার টাকা রিফান্ড দিয়ে দেবে। আপনি প্রশ্ন করবেন এমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাকে 2 দিন সময় নিতে হবে বা পপিকে 2 দিন সময় নিতে হবে, তাকে থিঙ্কিং করতে হবে এবং আপনাকে রিপ্লাই দিতে। কিন্তু যে কিছু ফাউল প্রশ্ন করেন না, যেটা আপনার আগের কোর্স করেছেন জানেন, এই ধরনের কোশ্চেন করবেন না আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, পপি যখন ক্লাস নিবে, পপি নিজেই আপনাকে কিছুটা সময় দিবে। যখন ও ক্লাস নেবে তখন ওকে আপনারা থামাবেন না।
থামাতে অবশ্য পারবেও না, ও মিউট করে দিবে। একটা টপিক আলোচনা করার পরে ও আপনাকে একটা সময় দিবে যে বস আপনি প্রশ্ন করেন, তখন আপনি প্রশ্নটা করবেন। এই প্রশ্নটা করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই মোবাইলে না, ল্যাপটপে বসতে হবে। যারা সাউন্ড শুনতে পারছেন না, যারা শুনতে পারছেন তাদের শোনাই সমস্যা ভাই। এখানে সবাই শুনতে পারতেছে, যে শুনতে পারতেছেন তার শোনাই সমস্যা, আপনি কানে চিকিৎসা করবেন, ঠিক আছে? আচ্ছা। সো পপি হচ্ছে যে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট ক্লাস নেওয়ার পরে ও আপনাকে একটা সুযোগ দিবে, তখন আপনি প্রশ্নটা করবেন, ঠিক আছে স্যার? আর পপি যখন কথা বলবে, এই কথার মধ্যে হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন আপনি 2 নম্বর 3 নম্বর ক্লাসে আনসার পেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট প্রশ্নটা আপনি একটা খাতা এবং কলম নিবেন, এবং একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে বসবেন, মোবাইলে না। 7,500 টাকা দিচ্ছেন না, মোবাইলে না। আপনি সুন্দর করে এটা লিখে ফেলবেন, পপি যখন সুযোগ দিবে তখন আপনি কথা বলবেন, ঠিক আছে স্যার? আর গ্রুপটা আমরা করে দিব 10 জন করে। হোমওয়ার্ক গুলো স্কিলাপার.ডিজিটাল স্কিল যে গ্রুপটাতে আপনি অলরেডি আছেন, সেই গ্রুপটাতে জমা দিবেন। কিভাবে জমা দিবেন? ধরেন পপি যে কাজটা দিবে, সেই প্রত্যেকটা কাজগুলো করবেন, স্ক্রিনশট নেবেন। আপনার 10টা 12টা 50টা স্ক্রিনশট হতে পারে, সেইগুলো নিবেন। নাম দিবেন, ক্লাস নাম্বার এত, ব্যাচ নাম্বার এত, মেন্টর এত, হোমওয়ার্ক নাম্বার এত, প্রত্যেকটা ইয়ে থাকে, ঠিক আছে স্যার? এই জিনিসগুলো সুন্দর সুন্দর করে দিবেন। আর একটা অনুরোধ, কেউ ক্লাস মিস করবেন না। সবাই টাকা পয়সা দেয় কিন্তু ক্লাস মিস করে না। ওই সারা রাত ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু ওই মানে রাত শেষে ফজরের নামাজ পড়তে কারোর ভালো লাগে, ঠিক আছে স্যার? আমরা সবাই বেহেশতে যেতে চাই কিন্তু মরতে চাই না, এটাই বাস্তবতা। তারপরেও এই জিনিসটা অন্তত শেষ দিন পর্যন্ত আপনারা থাকবেন, এটা আমি আশা করি। আর অনেকেই হচ্ছে যে এই কোর্সটা 2-3 জন মিলে টাকা দিয়ে করেছেন। আহ, তারা অনেকেই জয়েন করেছেন, এই নিউজগুলো অলরেডি পেয়েছি। প্রথম ক্লাসটা করতে দেবো, নেক্সট ক্লাস থেকে এটা পারবেন না আর কি। সব নিউজ পাই, সব কিছুই করি, আমার কোর্সগুলোতে করতে দিই, কিন্তু পপির কোর্সটাতে করতে দিব না আর কি। কারণ এইখানে আমরা একটু কোয়ালিটিফুল মানুষ চেয়েছিলাম, যাতে অন্তত টাকাটা যে দিয়েছে 7,500 টাকায়, এই এইটার কারণেও যাতে অন্তত ক্লাসে থাকে আর কি, ঠিক আছে স্যার? আর আমি, আমার তো পরিচয় দেওয়ার কিছু নাই। পপির ভিডিওগুলো অলরেডি দেখেছেন। পপি সম্ভবত পপির ক্যাটাগরিতে বাংলাদেশে প্রথম যে টপ রেটেড হয়েছে, এ যাবৎকালে আর কেউ হয় নাই। এটা অন্তত এটুকু জানেন। আর পপি সম্পর্কে আরো বিস্তারিত জানেন, আমাদের বইটাতেও পপির গল্প আছে, প্রথম আলোতেও নিউজ হয়েছে, একটা ভিডিও আছে, অনেকে মোটিভেট হয়েছেন ভিডিও দিকে। সো পরিচয় পর্ব টর্বতে আর কোনো কিছুতেই গেলাম না, একবারে আমরা ক্লাসে চলে যাব। পপি আছো না? পপি কে আছো? আছেন পপি? পপি, ও আচ্ছা, আমি মনে হয় বাক স্বাধীনতা কেড়ে নিয়েছি, তাই পপিকে হোস্ট করে দিচ্ছি। পপি, আপনাকে হোস্ট করে দেয়া হয়েছে, আপনি স্টার্ট করতে পারেন আর কি, ঠিক আছে? জি স্যার, এতক্ষণ কথা বলতে পারছিলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে হয় আপনি শুরু করেন, আমি আছি, হ্যাঁ? কোনো কিছু লাগলে আমাকে। অনেক ধন্যবাদ স্যার। আপনি ইন্ট্রোডাকশনে মোটামুটি সবাইকে সবকিছু বলেছেন। বিষয়টা এখন সবার কাছে মোটামুটি ক্লিয়ার। আর আমি নিজের সম্পর্কে কিছু বলতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আসলে নিজেকে নিজে প্রেজেন্ট করা এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। আমার স্কিল নিয়ে যদি আপনারা কিছু ভালো কিছু করতে পারেন, দেন আমি মনে করব যে না, আমার মধ্যে কোনো নলেজ আছে, কোনো স্কিল আছে, আর সেটা ইউজ করে আপনারা ভালো কিছু করতে পারছেন। তো ওই সময় আমার অ্যাচিভমেন্টটা আসলে হবে। তাই এখন আমি আমার নিজের সম্পর্কে আর কোনো কিছু বলছি না। আর আহ, আমরা সরাসরি ক্লাস শুরু করি। এমনি অনেক লেট হয়ে গেছে। আর আপনারা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন? একটু ইয়েস লিখবেন। ওকে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে আমার একটা বোঝাপড়া আছে। সেটা হচ্ছে যে স্যার, উনি তো বেস্ট, আমাদের সবার প্রিয় এবং খুবই সম্মানের। ওনার এক্সপেরিয়েন্স কিংবা ওনার ক্লাস কোয়ালিটি যেটা দেখে শিখে আজ আমি পপি এখানে, আমি কখনোই পারবো না তার মতো করে আপনাদেরকে শেখাতে। বাট আমি আমার জায়গায় ট্রাই করব যেন আমি আপনাদেরকে আমার বেস্ট স্কিল গুলা শেয়ার করে আপনাদেরকে কিছুটা হলেও এই টপিকটার উপর অ্যাকনলেজ করতে। আচ্ছা, এখন আমার যে বোঝাপড়াটা আছে সেটা আমি শেয়ার করি। আমরা লাইভ ক্লাস আর যদি রেকর্ডেড ক্লাসের মধ্যে একটা তফাৎ বলি, সেটা হচ্ছে যে লাইভ ক্লাসে আমরা সবাই রিয়েলি লাইফে ইন্টারাক্ট থাকি। যে আমি একটা কথা বললাম, আপনাদের কিন্তু অপশন আছে যে আপনারা একটা কথার রিপ্লাই করবেন।
যদি আপনারা মিউট থাকেন, আপনারা মেসেজ সেন্ড করতে পারেন, রিয়াকশন দিতে পারেন। দ্যাট মিনস কি, যে আপনারা আমার ক্লাসটায় মনোযোগী থাকছেন। আমি একটা কথা বলছি, সেটা আপনারা বুঝছেন কি বুঝছেন না সেটা আমাকে রিয়াকশনের মাধ্যমেও জানাতে পারছেন। আর অফলাইন কোর্স যেটা রেকর্ডেড থাকে, সেখানে কিন্তু আপনার একটা উইলিংনেস থাকে যে আপনি কিছুটা ভিডিও দেখলেন, আবার থামলেন, শুয়ে বসে উঠে দাঁড়িয়ে এনি টাইম আপনি এনি আওয়ার এটা করতে পারেন। বাট লাইভ ক্লাসে কিন্তু যেমন মজা আছে, এটা কিন্তু রেকর্ডেড কোর্সে নাই। তো আমি নিজে ক্লাস নিতে তখনই স্বাচ্ছন্দ্য বোধ করব যখন আপনারা সবাই আমার সাথে ইন্টারাক্ট করবেন। যে আমি কোনো একটা টপিক নিয়ে আগাচ্ছি, একটা ক্লাস নিচ্ছি, সেটাতে আপনাদের অভিমতটা কি, সেটা আমি যখন প্রশ্ন করব, আপনারা যদি মিউট থাকেন আপনারা রিয়াকশন দিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যত রিয়াকশন দিবেন কিংবা ইন্টারাক্ট করবেন, কোঅপারেশন করবেন, আমি ততটা ইজিলি আপনাদেরকে সবকিছু এক্সপ্লেন করতে পারবো। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা কি এই বোঝাপড়ায় আমার সাথে সম্মতি দিচ্ছেন? যদি দেন তাহলে জানান। ওকে। রিয়েলি আমি অনেক লাকি যে আমি শামীম স্যারের স্টুডেন্ট, কারণ আমার জার্নিটা অনেক ছোট সময়ের মধ্যে আমি আজ এখানে এসেছি। এটা স্যারের দোয়া, সেই সাথে আপনাদেরও দোয়া। আর আজ আমার স্কিলের উপর ভরসা করে, কিংবা শামীম স্যার তাকে সবাই চিনেন জানেন, স্কিল আপারের উপর ভরসা করে আজ আপনারা সবাই এই কোর্সে এনরোল করেছেন। আমি সত্যি অনেক কৃতজ্ঞ। তো সরাসরি ক্লাসে চলে যাই। আর আরেকটা কথা না বলেই নয়, যেটা স্যারও বলেছেন, দয়া করে কেউ ক্লাস মিস করবেন না। কারণ এখানে কোনো ক্লাস মিস করলে নেক্সট ক্লাসটা আপনাদের বুঝতে অনেক অসুবিধা হয়ে যাবে। দেখা যাবে যে বুঝতে পারছেন না। ওকে। সো হ্যালো এভরিওয়ান, আই এম পপি রানী সিনহা, মেন্টর ফ্রম স্কিল আপার। আমার গুগল অ্যাড অডিট অ্যান্ড অপটিমাইজেশন মাস্টার ক্লাসে প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটা অ্যাকচুয়ালি শুধু একটা কোর্সের শুরু না, এটা একটা নতুন স্কিলের জার্নি শুরু আপনারা বলতে পারেন। আমরা অনেকেই গুগল অ্যাড চালাই, চালাতে পারি, কিংবা শিখতে চাই। কিন্তু সত্য কথা এটাই যে বেশিরভাগ মানুষ আমরা অ্যাড চালাই, কিন্তু খুব কম মানুষই আমরা জানি যে অ্যাড কেন ফেল করে। আমরা এই কোর্সে অ্যাড চালানো শিখবো না, আমরা শিখবো অ্যাড ফিক্স করা। আর বিশ্বাস করেন, এই অ্যাড যারা ফিক্স করতে পারে তাদের ডিমান্ড সব সময় অনেক বেশি। আমি একটা প্রশ্নের মাধ্যমে আমার ক্লাসটা স্টার্ট করতে চাই। সেটা হচ্ছে, আপনাদের মধ্যে কখনো কেউ গুগল অ্যাড চালিয়েছেন, টাকা খরচ করেছেন, কিন্তু কোনো রেজাল্ট পাননি? এমন কতজন আছেন আমাকে একটু মেসেজে জানান তো। ওয়াও, খুবই ভালো। আসলে কি জানেন, আমরা হয়তো অনেক লজ্জা পাই সামটাইম, লাইক নো, আমরা কখনো ফেল করি নাই এটা বলতে না। অনেকে স্বাচ্ছন্দ্য পায়, আবার কেউ বলতে খুবই মানে হেজিটেটেড হয় যে আমি একটা করছিলাম বাট সেটাই কোনো ফল আসেনি। যদি ফ্লুয়েন্টলি বলি, আমি নিজেও এরকম অনেক করেছি। আমি অ্যাড চালাইছি, দেখা গেছে ক্লায়েন্টের টাকা প্রায় শেষ করে ফেলছি, কিন্তু কোনো রেজাল্ট পাই নাই, কোনো কনভার্সন আসে নাই। তো তখন আমি রিয়েলাইজ করেছি যে প্রবলেমটা আসলে অ্যাড চালানোর মধ্যে না, প্রবলেমটা হচ্ছে একটা অডিট না করা, একটা ঠিকঠাক অডিট না করা, সেটাকে মেনটেনেন্স না জানা। দ্যাটস ওয়াই আমার কনভার্সন আসছে না, কিংবা আমার রেজাল্ট আসছে না। আর ওই প্রবলেমে পড়ছিলাম দেখেই এই অডিট অ্যান্ড অপটিমাইজেশন, রিপোর্টিং বলেন এবং অপটিমাইজেশন বলেন, যেটাই বলেন, এই স্কিলটা শেখার উপর ভীষণ আগ্রহ তৈরি হয়েছে। আর ওখান থেকেই আমার মেইন জার্নিটা শুরু। এটা কিন্তু ফাইবারে জয়েন করার আগের কথা বলছি। ফাইবারে জয়েন করার আগেও আমি কিন্তু বহুদিন গুগল এড দিয়ে কাজ করছি। আচ্ছা, এখন আমি বলবো যে আজকে যারা এখানে আছেন, আপনারা সবাই একটা স্মার্ট ডিসিশন নিয়েছেন। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় একটা স্কিল আছে যেটা খুব কম মানুষ জানে। আর যারা জানে তারা অনেক হাই ভ্যালুর কাজ করে। সেখানে অনেকগুলো স্কিলের মধ্যে গুগল অ্যাড অডিট অ্যান্ড অপটিমাইজেশন স্কিল একটা। এখন যদি সবকিছু থিওরিক্যাল হয়ে যাচ্ছে, আমি চাই যে বিষয়টা আপনাদেরকে একটু প্রুভেও দেখাই। তো করি।
আচ্ছা, এখন আজকের এই কোর্সে আপনারা এসেছেন। আমি আসলে প্রথম থেকে বিষয়টা একটু শেয়ার করতে চাই যে আজকের এই কোর্সে যেটা আপনারা জয়েন করছেন, এখানে ধাপে ধাপে আপনারা গুগলের অডিট এবং অ্যাডভান্স অপটিমাইজেশনের কোন কোন চ্যাপ্টার গুলা আপনারা আসলে শিখবেন। ঠিক আছে? তো আমি প্রথম ক্লাসে এটা বলার রিজন হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ থিওরিটিক্যাল। এই ক্লাসে আপনাদেরকে অ্যাজ এ অডিটর মাইন্ডসেট, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এন্ড গুগল অ্যাড অডিট ফান্ডামেন্টাল সম্পর্কে আমি আর কি ডিটেইল আপনাদের আলোচনা করব। কিন্তু নেক্সট ক্লাসগুলোতে আপনারা ধাপে ধাপে কি পাবেন, কেন ক্লাসগুলো মিস করবেন না, স্পেশালি সেজন্যই আমি প্রথমেই আপনাদের টোটাল সিনারিওটা দেখাতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, তো এখানে হচ্ছে টোটাল ক্লাসের ডিউরেশন, ক্লাস কতটা হতে পারে এবং সমস্ত ক্লাস ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসে কি কি আর কি এজেন্ডা থাকবে সেটা দেয়া থাকলো। তো আজকের ক্লাস তো এটা আপনারা সবাই জানেন, আমি অলরেডি বলে দিয়েছি। নেক্সট ক্লাস থাকবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাউন্ট স্ট্রাকচার ডিপ ড্রাইভ। তো একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট এবং তার অ্যাকাউন্ট স্ট্রাকচার কি হতে পারে ওই বিজনেসের মোটিভ অনুযায়ী, সে সম্পর্কে আমরা নেক্সট ক্লাস করবো। থার্ড ক্লাসে থাকবে হচ্ছে ল্যান্ডিং পেজ সিআরও। আমি একটু ফাস্ট বলছি কারণ এটা বলে আমি টাইমটা কিল করতে চাচ্ছি না। হ্যাঁ, তো ল্যান্ডিং পেজ উইথ সিআরও অডিট অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশন অডিট ফর গুগল অ্যাড। এখানে লিড এবং ই কমার্স বোথ বিজনেসের জন্য আপনি যখন একটা গুগল অ্যাড এর ক্ষেত্রে একটা ক্যাম্পেইন অথবা ক্যাম্পেইনের ল্যান্ডিং পেজ অথবা একটা ওয়েবসাইট যেটাকেই বলেন, সেটার সিনারিওটা কিভাবে মানে অর্গানাইজ করা উচিত, যদি আপনি সেটা না দেখেন সেটা ক্লায়েন্টকে আপনি কিভাবে অডিটের মাধ্যমে তাকে এই জিনিসটা জানাবেন, সেই টপিকটা থাকবে থার্ড নাম্বার ক্লাসে। এরপরে চলে যাব আমরা ডিরেক্ট ক্যাম্পেইন অডিট মডেলে। প্রথম থাকবে সার্চ ক্যাম্পেইন অডিট মডেল। এইখানে সার্চ ক্যাম্পেইনের অডিট ফ্রেমওয়ার্ক মানে আপনাকে আমি টোটাল একটা ফ্রেমওয়ার্ক, কি পয়েন্ট গুলা বুলেট পয়েন্ট গুলা দিয়ে আমি একটা ডক তৈরি করে দিব, যেখানে আপনি একটা অডিট সার্চ ক্যাম্পেইন যখন অডিট করতে বসবেন, আপনাকে আপনার ব্রেইনে টোটাল কোন কোন কি পয়েন্ট গুলো নিয়ে বসতে হবে সার্চ ক্যাম্পেইন অডিটের জন্য। আপনার রিপোর্টে আপনি ওয়ান বাই ওয়ান কোন কোন টপিক গুলো অ্যাড করবেন সমস্ত লিস্ট দিয়ে দিয়ে দিব, যেন আপনারা মানে একেবারে ওয়েবসাইট অপটিমাইজেশন রিকমেন্ডেশন থেকে শুরু করে গুগল অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ অ্যান্ড রিকমেন্ডেশন, ক্যাম্পেইন লেভেল পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজেশন স্ট্র্যাটেজি, সবকিছু টোটাল আপনি দিতে পারেন ক্লায়েন্টকে। ওকে, দেন হচ্ছে কিওয়ার্ড সার্চ টার্ম অডিট। সেটা আপনি জানেন যে যেহেতু সার্চ ক্যাম্পেইনটা সম্পূর্ণ কিওয়ার্ড পারফরমেন্স বেস থাকে, তো সার্চ ক্যাম্পেইনে আপনার টোটাল কিওয়ার্ড বলেন, নেগেটিভ কিওয়ার্ড বলেন, অথবা কিছুদিন ক্যাম্পেইন রান করার পর সার্চ টার্মটা আমরা কিভাবে আসলে অডিট করি, ওই সার্চ টার্ম কিওয়ার্ড ইন্টেন্ট থেকে কোন কিওয়ার্ড গুলো আমাদের ক্যাম্পেইনে অ্যাজ এ কিওয়ার্ড অ্যাড করা উচিত, কোনগুলাকে নেগেটিভ কিওয়ার্ডে দেওয়া উচিত, সবকিছু ওখানে থাকবে। দেন হচ্ছে অ্যাড অ্যান্ড এক্সটেনশন অডিট, দেন সার্চ এন্ড অপটিমাইজেশন এন্ড স্কেলিং। টোটাল প্রথম তিনটা ক্লাস, এখানে আরো অনেক টপিক আছে, সেগুলো ডিটেইলে আমি যখন ক্লাস নিব তখন শেয়ার করব। এখানে সার্চ অ্যাড অডিট শেষ হওয়ার পরে দেন আমরা একটা অপটিমাইজেশন ক্লাস করব, যে আমরা এই তিনটা অডিটের মাধ্যমে যে যে কি পয়েন্ট গুলো আমরা আসলে আমাদের অডিট রিপোর্টে ইনক্লুড করলাম, ওগুলো বাস্তবে আমরা অপটিমাইজেশনটা কিভাবে করব, সেটা আমাদের 7 নাম্বার ক্লাসে থাকবে। এরপর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স মডেলে চলে যাব। এখানে সেম আপনার পারফরমেন্স ম্যাক্স মডেল ফ্রেমওয়ার্ক, সেম ভাবে আমি একটা পারফরমেন্স ম্যাক্স যখন আমরা অডিট করতে বসবো, সেটা লিড বিজনেস হোক কিংবা ই কমার্স বিজনেস হোক, তো বোথ বিজনেসের জন্য কি কি ফ্রেমওয়ার্ক আমাদের আসলে কোন কোন কি ইনসাইট গুলো মাথায় রেখে অডিট করতে বসতে হবে, ক্লায়েন্টকে যখন অডিট ওভারভিউটা থ্রো করবেন সেখানে কোন কোন বুলেট পয়েন্ট গুলো দিলে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ভাববে যে না, আপনি রিয়েল এক্সপার্ট, আপনি তার বিজনেসটাকে গ্রো করার জন্য খুব ডিপলি আপনি চিন্তা করছেন এবং গুগল অ্যাড এবং বিজনেস ফানেল সম্পর্কে আপনার একটা ডিপ নলেজ আছে। ওকে, দেন হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ফান্ডামেন্টাল। এখানে ফান্ডামেন্টালের মধ্যে ক্যাম্পেইন সেট আপ স্ট্র্যাটেজিতে যে যে জিনিসগুলো খুব ডিপলি আমাদেরকে থিঙ্ক করতে হয়, তারপর গুগলের পলিসি ভায়োলেশন থাকে, আবার অনেক ক্যাম্পেইনে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কিন্তু অনেক বিজনেসের জন্য রান করা যায় না, স্ট্রেটলি গুগলের মানা আছে, সেই সমস্ত প্রোটোকল সবকিছু এটার মধ্যে থাকবে। আর এমন লাস্টে থাকবে হচ্ছে অ্যাজ পার দা অডিট রিপোর্ট অপটিমাইজেশন থিওরি, যে আপনি টোটালে এই দুইটা ক্লাসে কি কি অডিট করেছিলেন, যে সিনারিও গুলো ছিল সেইগুলার আসলে অপটিমাইজেশন ওয়েটা কি,
হ্যাঁ, তো এটা থাকবে হচ্ছে ক্লাস নাম্বার 10-এ। এরপর চলে আসবো ডিরেক্ট রিপোর্টিং অ্যান্ড ক্লায়েন্ট ডেলিভারি। এইখানে ক্লাসগুলো খুবই মজা থাকবে, যে আপনি এর আগের সমস্ত ক্লাসগুলোতে যা যা শিখলেন এগুলোর আপনি কিভাবে বেঁচে খাবেন। সেটা হতে পারে ফাইবারে, হতে পারে আপওয়ার্কে, হতে পারে আউট অফ মার্কেট প্লেস। তো আমি কিন্তু ঠিক আছে, আমার অলমোস্ট 95% ক্লায়েন্ট কাম ফ্রম ফাইবার। পুরো ফাইবার ডিপেন্ডিং একজন ফ্রিল্যান্সার আমি। বাট আমার কিন্তু আউট অফ মার্কেট প্লেসেও ক্লায়েন্ট আছে। ইভেন ফাইবার থেকে আউট অফ মার্কেট প্লেসের বাইরে থেকে আরো বেশি আর্ন করা যায়। আর ওখানে তো 20% দিতে হয় না, এটা আপনারাও জানেন। তো আপনি এই পুরা থিওরি গুলা যা যা আপনি শিখবেন সেটা 11 নাম্বার ক্লাসে আমি দেখাবো, যে এগুলো আপনি ফাইবার, আপওয়ার্ক অথবা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন। সেটা বিফোর অর্ডার টেকেন, আফটার অর্ডার টেকেন, ডিউরিং অর্ডার অ্যান্ড ডেলিভারি, সবকিছু পুরো টোটাল ফ্লোটা এখানে শেয়ার করব। আচ্ছা, এরপর আরো কিছু ট্রিপসও দিব ডেফিনেটলি। সেটা হচ্ছে যে যখন আপনি ক্লায়েন্ট অনবোর্ড করবেন, যে আমি একটা অডিটের প্রজেক্ট নিতে যাচ্ছি, তো আপনার একটা প্রেজেন্টেশন হলো, লাইক ক্লায়েন্টের সাথে একটা মিটিং হলো, যে আপনি কিভাবে কাজটা করবেন। তো আপনাকে কিভাবে আপনি প্রেজেন্টেশনটা দিলে ক্লায়েন্ট বুঝবে যে না, এ আমার জন্য বেস্ট চয়েস হতে পারে, এ আমার জন্য প্রকৃত রেভিনিউ জেনারেট করতে পারে, তো এরকে আমি হায়ার করব। বাজেটটা এখানে ফ্যাক্টর না। তো আপনি যাতে এক্সপার্টলি সেই প্রেজেন্টেশনটা মেনটেন করতে পারেন, সেই ট্রিক্স গুলো আমি এখানে ডেফিনেটলি অ্যাড করবো, যেগুলো আমি করি। ওকে। আর ক্লাস 12-এ হচ্ছে লাইভ অডিট রিপোর্ট এক্সটেনশন প্রোটোকল, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা সার্চ অ্যাডের জন্য একটা লাইভ রিপোর্ট তৈরি করব। এখন এখানে অনেকের কোশ্চেন থাকবে যে দিদি আমি হতে পারে এরকম বলবেন, অ্যাকচুয়ালি দ্যাটস মাই ইমাজিনেশন, এটা সত্যি না নাও হতে পারে, যে অনেকে বলেন যে আমাদের ইংলিশে কিছুটা দুর্বলতা আছে। একটা অডিট রিপোর্ট তো দেখা গেছে কোনো ক্লায়েন্ট আসলো হচ্ছে আপনার ইসের থেকে, ইউএস এর থেকে, ডিরেক্ট আপনি ইংলিশে একটা অডিট রিপোর্ট শেয়ার করতে পারবেন, কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। ধরেন আমার কোনো ল্যাঙ্গুয়েজেরই এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমি অডিট রিপোর্টটা কিভাবে বানাবো? তো অডিট রিপোর্টটা কিভাবে বানাবেন উইদাউট হ্যাভিং নলেজ, এক্সেলেন্ট নলেজ উইথ ইংলিশ অর আদার ল্যাঙ্গুয়েজ, সেটা আমি আপনাদেরকে বলবো। যে এখানে আমাদের এআই এর এসে গেছে, আমাদের সার্ভাইভাল ওয়ে কিন্তু অনেক ইজি হয়ে গেছে, এটা সবসময় মাথায় রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আরেকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে 26 সাল না 25 সাল থেকে এআই খুব মারাত্মক ভাবে ঢুকছে। তো সবাই বলে যে ফ্রিল্যান্সারদের ঘুম কেড়ে নিয়েছে, কিংবা অনেকের কাজ হারাইছে। কাজটা কোথায় হারাইছে সেটা আমাদেরকে আসলে থিঙ্ক করতে হবে। ধরেন যখন এআই ঢুকলো, তখন অন্যান্য প্ল্যাটফর্মের সাথে সাথে গুগলও কিন্তু এআই কে তাদের প্ল্যাটফর্মের সাথে ইন্ট্রোডিউস করাইছে। তো আপনি কি হয়, এখন যে ক্যাম্পেইন যখন সেট আপ করতে যাই, তখন গুগল অটো এআই ম্যাক্স অন থাকে, গুগল অটো এআই অ্যাসেট ক্রিয়েশন অন থাকে, কিওয়ার্ড জেনারেটিং থেকে শুরু করে তারপর হেডলাইন, ডেসক্রিপশন, অল অ্যাসেট গুলা আপনাকে এআই তে জেনারেট করে দিচ্ছে গুগলের আন্ডারে। তো ক্লায়েন্ট এখন কি করে, আমার রিসেন্ট যেটা হয়েছে, যে বেশিরভাগ ক্লায়েন্টই আপনার নিজেই ক্যাম্পেইনটা সেট আপ করে ফেলে। তো ক্লায়েন্ট যখন ক্যাম্পেইন সেট আপ করে এআই এর হেল্প নিয়ে, তখন সে ধরেন অটো অ্যাসিটের মাধ্যমে এআই যে কিওয়ার্ড গুলোকে সাজেস্ট করে দেয়, সে কিন্তু ওগুলোকে অ্যাড করে নেয়। এখন আপনারা জানেন যে ক্যাম্পেইনে কিওয়ার্ড হচ্ছে ক্যাম্পেইনের অলমোস্ট 80% ইন্টেন্ট মেক শিওর করে। এখন ওই কিওয়ার্ডের মধ্যে যদি আপনার সামান্য কোনো মিস্টেক রয়ে যায়, লাইক নেগেটিভ কিওয়ার্ডটা কিন্তু এআই দেয় না, এখানে একটা গুড থিং রয়েছে। এছাড়াও কিওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে তো ক্লায়েন্ট ওগুলো অটো অ্যাকসেপ্ট করে ক্যাম্পেইন ধামধাম রান করে দেয়। এরপর দেখা যায় কি, এন্ড অফ দ্য স্টোরি, 15 দিন 16 দিন চলে গেছে, কোনো কনভার্সন আসে নাই, কোনো কিছু আসে নাই, ক্লায়েন্টের পয়সা ঠিকই বার্ন হয়ে গেছে। এখন ক্লায়েন্ট আসবে আপনার কাছে, যে আপনি হচ্ছেন যখন নিজেকে প্রেজেন্ট করবেন যে আই এম এ গুগল অ্যাড এক্সপার্ট ফর অডিট অ্যান্ড অপটিমাইজেশন, তখন সে আপনার কাছে আসবে যে আমি যে ক্যাম্পেইনটা রান করেছি, দেখো এটার কোনো কনভার্সন আসছে না, আমি এত এত বার করে ফেলেছি, সামহাও আমাকে হেল্প করো। এই সময় আপনার কাজ শুরু। এখন আপনি বলবেন যে এআই আপনার কাজ কমিয়ে দিয়েছে না বাড়িয়ে দিয়েছে। এআই আসলে আপনার কাজের অপরচুনিটি বাড়াইছে, বাট আপনাকে এটা থিঙ্ক করতে হবে যে আমার কোন কোন স্কিলে স্কিল্ড হতে হবে, যেটা আসলে এআই খেয়ে দিতে পারবে না। শুধু শুদ্ধ বাংলায় বলি, যেটা এআই খেয়ে দিতে পারবে না, আমাকে ওই স্কিলে আপনার আপডেট করতে হবে, যেটা এআই এর সাথে মিলিয়ে চলবে। তো সবকিছু থাকবে এটার মধ্যে। আর 13 নাম্বার ক্লাসে থাকবে হচ্ছে
লাইভ অডিট ফর একটা পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য আপনাদের ডিটেল সবকিছু, এটা আমরা লাইভে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তৈরি করব। দেন হচ্ছে সেটাকে ক্লায়েন্ট কিভাবে ডেলিভার করব, কোন ফরমেশনে থাকবে এটা, সেগুলো ডিটেল এটার মধ্যে থাকবে। এখন আমি আপনাদেরকে টোটাল ক্লাসের সিনারিওটা বোঝালাম। এখন আপনারা আমাকে টেক্সট করে জানাবেন যে আপনারা কি সিনারিওটা বুঝেছেন কি বুঝেন নাই। ওকে। সত্যি আমার ক্লাস নিতে খুবই ভালো লাগছে, কারণ আপনারা অনেক ভালো ইন্টারাক্ট করতেছেন। এরকম ইন্টারাক্ট করলে আমি সত্যি মানে খুবই হ্যাপি থাকবো যে না আপনারা আমার ক্লাসটা মন দিয়ে শুনছেন, দেখছেন, এবং আপনাদের মূল্যবান রিয়াকশন গুলা শেয়ার করতেছেন। ওকে, নেক্সট ডে আমরা এখন ডিরেক্ট চলে যাব যে ফাইবার রিসার্চ ফর গুগল অ্যাড ম্যানেজার। অ্যান্ড লাইক আমরা যখন ফাইবারে কাজ করতে যাব, ধরেন এই স্কিলটা আমরা শিখে ফেললাম, এটা ফাইবারে এটার অপরচুনিটি কেমন আছে। ধরেন আমি যেহেতু ফাইবার রিলেটেড একজন ফ্রিল্যান্সার, আমার ফাইবারই সবকিছু, আউট অফ মার্কেট প্লেসে আমি কাজ করি বাট খুবই কম। তো আমি একটু স্ক্রিনটা আবার যদি শেয়ার করি, উম, আমরা সরাসরি ফাইবারে চলে যাব। শোনেন, এগুলো কেন দেখাচ্ছি জানেন? আমরা যদি জানি যে আমি 5 মাইল হাঁটতে হবে, রাস্তাটা অনেক কঠিন, উঁচু নিচু, কিংবা পথ ভালো না, দুর্গম পথ, তো 5 মাইল হাঁটার পরে ওখানে খুব ভালো একটা কিছু আছে যেটা আমার জীবনটাকে বদলে দেবে, তখন কিন্তু আপনার এই দুর্গম পথটাকে পাড়ি দিতেও বেশি একটা কষ্ট হবে না। তো এইটাই একমাত্র কারণ যে আপনাদেরকে ডিটেল আমি একে একে ধাপে ধাপে সবকিছু জানিয়ে নিয়ে দেন আমি আগাতে চাচ্ছি। তো চলুন একটু ফাইবারে যাই, যে আমরা ফাইবার সিনারিওটা দেখে আসি। আজকে কিন্তু প্রথম ক্লাস, আমরা সিরিয়াস হব না, হ্যাঁ। প্রথমে আগে আমরা জানবো যে আমরা এটা শিখে কিছু করতে পারবো কিনা, তারপর না আমরা এটা শিখবো। ওকে। তো প্রথমে যদি আমরা যাই গুগল অ্যাড ম্যানেজার, কি অবস্থা ফাইবারে একটু দেখতে। দেন দেখেন এখানে 31,000 গিগ আছে। আসলে আরো বেশি আছে, এটা সময় সময় আবার কম বেশি দেখায়। তো আপনি যখন নতুন, কিংবা আপনি ধরেন লেভেল 1, কিংবা ধরেন লেভেল 2, তো আপনি যখন গুগল অ্যাড ম্যানেজার হন, গুগল অ্যাড এক্সপার্ট, আমিও কিন্তু গুগল অ্যাড ম্যানেজার দিয়ে আমার মানে জার্নি শুরু করেছিলাম। কিন্তু আমি যখন গিগ দিয়েছিলাম তখন আমি ভালোভাবে বলতে পারি তখন 88,000 অ্যারাউন্ড গিগ ছিল গুগল অ্যাড এর উপর। লাস্ট 3 মান্থ মানে ফাইবার মানে ডেসপারেটলি গিগ নষ্ট করছে, অ্যাকাউন্ট নষ্ট করছে, দ্যাটস ওয়াই এখন তার রেজাল্ট এটা। তো বর্তমান ওভারভিউ থেকে যদি আমি অ্যানালাইসিস করি, এখানে 31,000 গিগ রয়েছে। এখন যদি আমি এটাকে ধরেন কি করতে পারি, গুগল অ্যাড অডিট এন্ড অপটিমাইজেশন, এটাই তো আমাদের বর্তমান স্কিল, এটাতে আমরা স্কিল হতে যাচ্ছি। এটা যদি আমি দিয়ে একটু সার্চ করি, তাহলে আমি দেখি কি অবস্থা। দেখেন এখানে 18,000-এ চলে আসলো, মাত্র 18,000। এর মধ্যে কিন্তু আবার সবাই গুগল নিয়ে কাজ করে না, এখানে কিন্তু সব মিলিয়ে বলছে, যেমন ইউটিউব, যেমন বিং, আদার। বিং কিন্তু আলাদা, আপনারা জানেন সবাই। এখানে ফ্রি মোর আরো আলাদা আছে, ইয়াহু আছে, অ্যাপেল অ্যাপ স্টোর আছে। তো আমি যদি এখানে শুধুমাত্র গুগল সিলেক্ট করি, তাহলে আপনি দেখবেন আপনার কম্পিটিটর আরো কত কমে গেছে। উম, কি অবস্থা। ওকে, দেখেন অনলি 2,800। এর মধ্যে আরো আছে, ধরেন ইয়া, ঠিক আছে, খুবই ভালো। তো আপনারা দেখেন যে যদি আমরা গুগল অ্যাড এর মধ্যেই একটা স্পেসিফিক স্কিল সেটা নিয়ে আমরা আগাই, তাহলে আমাদের কম্পিটিটর কত কমে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আবার ইনস্ট্যান্ট রেসপন্স নামে কিছু অপশন রয়েছে, ক্লায়েন্টরা ইদানিং এই জিনিসটা খুবই চুজ করে, যে কারা আসলে এখানে এসে ইনস্ট্যান্ট রিপ্লাই করছে। আহ আমার নেট এত স্লো হয়ে গেল কেন। ওকে, যাই হোক, আমরা তো বিষয়টা পরিষ্কার করতে পারছি যে আপনি যদি গুগল অ্যাড ম্যানেজার হিসেবে ফাইবারে জাম্প করেন, তাহলে আপনাকে কি পরিমাণ কম্পিটিশন ফেস করতে হবে। আর যদি আপনি স্পেসিফিক গুগলের অডিট এবং অপটিমাইজেশন সেক্টরটা নিয়ে আগান, নিজেকে স্কিল করতে পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিটিটর অনেক কমে যাচ্ছে। ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি। এটা নট অনলি আপনার ফাইবার, বাট অলসো আপওয়ার্ক কিংবা আউট অফ মার্কেট প্লেস, প্রত্যেকটা সেক্টরেই আপনি দেখবেন যে
অডিট অপটিমাইজেশনের থেকে আরো কম হবে যদি আপনি শুধুমাত্র রিপোর্টিং দিয়ে সার্চ করেন। যে আপনি গুগল অ্যাডের, অনেক ক্লায়েন্ট এমন আছে, বিশেষ করে আমাদের ইনফরমেটিভ ক্লায়েন্ট কারা জানেন? যারা হচ্ছে বিজনেস ওনার। কারণ বিজনেস ওনাররা, আমি যদি বলি যে আমার ক্লায়েন্টদের মধ্যে অলমোস্ট 80% না হলেও 75% ওরাই হচ্ছে বিজনেস ওনার। কেন ওরা আমাদেরকে হায়ার করে জানেন? যে শুধু ওরা না, অন্য ক্লায়েন্টরাও, সেটা হচ্ছে যে ওরা দেখা গেছে যে অন্য কোনো একজন অ্যাড ম্যানেজারকে হায়ার করেছে। তো অ্যাড ম্যানেজার কি করছে, ক্যাম্পেইন সেট আপ করছে, মান্থলি ধরেন অপটিমাইজ করতেছে। সে হয়তো মেসেজ থ্রো করতেছে, ফলো মেসেজ দিচ্ছে যে আমি এটা করলাম, এটা করলাম, এটা করলাম। বাট সে কি করছে, যে দিনের শেষে কিন্তু তার ক্যাম্পেইনটা কিভাবে আসলে রান হচ্ছে, বর্তমান সিনারিও কি, ভবিষ্যতে কোন ভাবে অপটিমাইজ করলে জিনিসটা আরো আপডেট হতে পারে, এর কোনো আপডেট পায় না। লাইক আপনি যদি একটা এজেন্সি ওনারের কথা চিন্তা করেন, ওনারা কিন্তু সলো ক্লায়েন্ট হান্টিং করে, এবং একটা এজেন্সির আন্ডারে অগণিত ক্লায়েন্ট যায় আসে। তো ওরা সবসময় চায় কি, যে একটা মান্থলি রিপোর্ট জেনারেট করতে, যেন ওরা তাদের কাছে এটা প্রেজেন্ট করতে পারে যে আপনার বর্তমান মান্থে ক্যাম্পেইন গুলার পারফরমেন্স কি আছে, নেক্সট মান্থে ক্যাম্পেইন গুলার পারফরমেন্স কি হতে যাচ্ছে, এটা নিয়ে তাদের কি কর্ম পরিকল্পনা আছে। তো আমি এটা মেকশোর করার জন্য, আমি যদি আপনাদেরকে একটা জিনিস আবার দেখাই, আমি দুঃখিত যে আমি বারবার স্ক্রিনটা শেয়ার করছি আর অফ করছি, কারণ এটাই যে এখানে কিছু ব্যাপার কাজ করতেছে। ওকে, তো এখানে আমি সবকিছু আসলে গোছায় নিয়ে বসছি। ওকে, তো এটা হচ্ছে আমার ফাইবারের একটা ছোট্ট স্ক্রিনশট, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এ হচ্ছে একজন স্পেনের থেকে একটা ক্লায়েন্ট। তো ওর একার সাথে আমি ফাইবার টোটাল 18টা কাজ করছি। ও কিন্তু একটা বিজনেসের মার্কেটিং এজেন্সির ওনার। তো ওর কাছে মাল্টিপল ক্লায়েন্ট থাকে। ও এসে এসে আমাকে প্রত্যেকটা ক্লায়েন্টের কাজ দেয়। আপনি যদি আপনার অডিট রিপোর্ট দিয়ে একটা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেন, তাহলে দেখবেন ও আপনাকে একটার পর একটা, একটার পর একটা কাজ দিতেই আছে। আমার কিন্তু রিপিটেড ক্লায়েন্টের পার্সেন্টেজটা অনেক বেটার। ওকে, তো এক্ষেত্রে অন্যান্য সেলারদের তুলনায় আপনাকে কিন্তু কম কম্পিট করতে হচ্ছে বায়ার হান্টিং এর জন্য। এছাড়াও আরো আছে, এটা আরেকটা দেখেন। এটা হচ্ছে একটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। তার সাথে আমার 9টা প্রজেক্ট অলরেডি কমপ্লিট করেছি আমি। আমি খুব শর্ট টাইমে এগুলা কালেক্ট করছি বলে আমি আসলে সব, আরো বেশি আছে সেগুলো আমি সব আনতে পারিনি। এটা হচ্ছে ব্যাপার। তো আপনি কখনো এটা ভাববেন না যে আপনার বায়ার সে রিপিটেড হবে কিনা, কিংবা আমি অডিট রিপোর্টটা আসলে আমাকে কারা নিবে, কারা চাহিদা, এই কাজের সত্যি অনেক চাহিদা আছে। কারণ এটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম যে আমার অর্ডার ভ্যালু দেখাচ্ছি, যে অর্ডারটা আমি কত বাজেটে নিতে পারতেছি, তারপর মার্কেটে অপরচুনিটি কেমন আছে সেটা দেখাতে পেরেছি। একই সাথে কিন্তু আমি আপনার রিপিটেড ক্লায়েন্ট হওয়ার পার্সেন্টেজ আপনার এই স্কিলের উপর কত, সেটাও আপনাদেরকে দেখানো। ওকে, এখন আমি চলে যাচ্ছি মূল ক্লাসে। এতক্ষণ যেটা আমি শেয়ার করলাম সেটা হচ্ছে এই স্কিলের টোটাল সিনারিও। এখন আপনারা বলেন যে আপনাদের কাছে এতক্ষণ যা বলেছি এটা কতটুকু ক্লিয়ার? ওকে, ওকে, যাক, আপনাদের ব্যবহারে আমি ভীষণ সন্তুষ্ট। ওকে, থ্যাংক ইউ। এখন আমি রিয়েল ক্লাসে যাই। আচ্ছা, আজকের ক্লাস ওয়ানের মেইন এজেন্ডা হচ্ছে অডিটর মাইন্ডসেট উইথ বিজনেস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুগল অ্যাড অডিট ফান্ডামেন্টাল। ঠিক আছে, তো আজকের এই ক্লাসের শেষে আপনারা কি চিন্তা করতে পারবেন সেটা আমি ক্লাসের শুরুতে বলে দিই। এই ক্লাসটার পরে আপনারা নিজেদের মাইন্ডসেটটা এভাবে তৈরি করতে পারবেন যে যখন আপনি একজন অডিটরের রোলে থাকবেন, তখন অ্যাকচুয়ালি আপনার থিঙ্ক কেমন হওয়া উচিত, আপনি কিভাবে জিনিসটাকে চিন্তা করতে পারবেন, ক্যাম্পেইন যখন অডিট করতে যাবেন তখন কিভাবে আপনি ভাববেন, সবকিছু একটা অডিটরের মাইন্ডসেটটা আসলে কি হওয়া উচিত সেটা ডিটেল আপনারা জানতে পারবেন। ওকে, সো আমরা বেশিরভাগ সময় গুগল অ্যাড শিখি কিভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয়। আজকে আমরা শিখবো কেন ক্যাম্পেইন থেকে টাকা নষ্ট করে একজন অ্যাড রানার, অ্যাড চালায়, কিন্তু একজন অডিটরের কাজ হচ্ছে ব্যবসা বাঁচানো। আমাকে একজন ক্লায়েন্ট বলেছিল যে আমি একটা ক্যাম্পেইন চালিয়েছি পপি, তো সেটা 1 মান্থ অলরেডি ডান, এখানে হিউজ একটা বার্ন চলে গেছে পয়সা,
এর সাথে আমার অ্যাভারেজ সিপিসিটাও অনেক হাই, কিন্তু আমি কোনো কনভার্সন পাচ্ছি না। তো এর জন্য তোমার স্ট্র্যাটেজি প্ল্যানটা কি আছে? তো আমি কি করছিলাম, আমি কিন্তু তার সিপিসি কমাইনি, আমি শুধুমাত্র তার ভুল কাস্টমার বন্ধ করছি, আর তখন থেকে সেল শুরু হয়েছে। তার মানে আমরা যখন একজন অডিটর হিসেবে বসবো, তখন আমরা ট্রাফিক ম্যানেজ করব না, আমরা কি করব, বিজনেসের লাভ ম্যানেজ করব। এখন আমরা ধাপে ধাপে আমরা একজন অডিটর মাইন্ডসেটটা কিভাবে হওয়া উচিত, আমাদের কি কি নলেজ নিয়ে অডিট করতে বসতে হবে, এটা আমরা ধাপে ধাপে আলোচনা করব। যদি এখন আবার স্ক্রিনটা শেয়ার করবো। ওকে। আচ্ছা, এখন ক্লাস ওয়ানে থাকছে অডিটর মাইন্ডসেট, আমি অলরেডি আপনাদেরকে বলেছি। এখন আহ, একে একে আমরা একটা আলোচনায় আসি। দেখেন, প্রথমে আমরা জানবো যে ওয়াই মোস্ট গুগল অ্যাড ফল, কেন বেশি গুগল অ্যাড ফল করে, কেন রেজাল্ট জেনারেট হয় না। যদি আপনার ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বলি, তাহলে কেন আসলে ভালো একটা রেভিনিউ ক্যাম্পেইন থেকে জেনারেট হয় না, এটা আমরা আলোচনা করব। অনেক ক্লায়েন্ট ভাবে যে বেশি ক্লিক হলে বেশি সেল আসবে, কিন্তু কথাটা সত্যি না। কারণ গুগল আসলে মানুষ আনে না, গুগল আনে হচ্ছে ইন্টেন্ট, অর্থাৎ ইচ্ছা। আমাদেরকে যখন ক্যাম্পেইন আমরা সেট আপ করবো, তখন আমাদেরকে ওই ডিপ থিঙ্কিংটা নিয়ে কিওয়ার্ড চুজ করতে হবে, ক্যাম্পেইন সেট আপ স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যে আসলে আমরা যে কিওয়ার্ডটা চুজ করব ক্যাম্পেইনের জন্য, ওই কিওয়ার্ডটা বায়ার মোটিভে আছে নাকি লার্নার মোটিভে আছে। এছাড়াও আরো অনেক মোটিভের কিওয়ার্ড হয়, আমরা যখন কিওয়ার্ড অপটিমাইজেশনের জন্য ক্লাস করব, আমরা আরো ডিটেইলে জিনিসটা জানতে পারবো। এখন আমি যদি ছোট একটা উদাহরণ দিই, যে বেস্ট ল্যাপটপ আন্ডার 1000, এখন আপনারা কি আমাকে বলতে পারবেন যে এই কিওয়ার্ডটা দিয়ে যখন কোনো কাস্টমার গুগলে এসে সার্চ করবে, তখন আসলে সে কোন মোটিভ নিয়ে গুগলে এসে সার্চ করতেছে? ওয়াও, দেখছেন, স্মার্ট পিপলের সাথে ক্লাস করার মজাই আলাদা, যেখানে আপনারা সবাই গুগলের ফান্ডামেন্টালটা জানেন। এক্স্যাক্টলি, আপনারা সবাই রাইট, এটা বাইং মোটিভ। তো নিঃসন্দেহে এরকম একটা কিওয়ার্ড দিয়ে যখন কোনো একজন কাস্টমার গুগলে সে সার্চ করবে, তার ডেফিনেটলি একটা ল্যাপটপ পারচেস করার ইন্টেন্ট আছে। তো আপনি যদি কোনো একজন ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন রান করেন, যে মনে করেন যে ল্যাপটপ সেল করে আন্ডার 100 or 1000 USD, দেন আপনার একটা তাকে গুগল দেখাবে এবং ডেফিনেটলি আপনার একটা পার্সেস আসার পসিবিলিটি আছে। এখন আমি যদি সিমিলারলি অন্য আর একটা কিওয়ার্ড এখানে লিখি, হোয়াট ইজ ল্যাপটপ, আপনারা বলেন আমাকে যে এই যে কিওয়ার্ডটা, এটা দিয়ে যদি কোনো কাস্টমার সার্চ করে, তাহলে আমরা কি ইন্টেন্ট বুঝবো? এক্স্যাক্টলি, আপনারা কেউ বলছেন ইনফরমেটিভ, কেউ বলছেন নোয়িং, কেউ বলছেন লার্নিং। ইয়া, এক্স্যাক্টলি, দিস ইজ এ লার্নিং মোটিভ কিওয়ার্ড। আমরা আরো ডিটেইলে জানবো কিওয়ার্ড মোটিভ সম্পর্কে। তো ডেফিনেটলি আপনারা ঠিক ঠিক বলেছেন, যে যখন হোয়াট ইজ ল্যাপটপ এটা বলে কোন একজন এসে সার্চ করবে, সে আসলে লার্নিং এর উদ্দেশ্যে আসছে। তো আমরা যখন ইনিশিয়ালি কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করবো, তো আমরা কিওয়ার্ড চুজ করব, যে মেইন কিওয়ার্ড হিসেবে কিছু নেগেটিভ কিওয়ার্ড হিসেবে। আমরা কিন্তু এই ক্রস টাইপ কিওয়ার্ড গুলোকে ডেফিনেটলি মাথায় রাখবো, যে কোন কিওয়ার্ড গুলো আমাদের জন্য বেস্ট, কোন কিওয়ার্ড গুলো আমাদের জন্য বেস্ট নয়। এরপর আসবো হচ্ছে অডিটর ভার্সেস ক্যাম্পেইন ম্যানেজার। একজন অডিটর আসলে কি করে, আর একজন ক্যাম্পেইন ম্যানেজার আসলে কি করে? তো একজন ক্যাম্পেইন ম্যানেজার কি কি করে, যে সে তার বিজনেস অ্যানালিসিস করে। আমাকে এক সেকেন্ড সময় দেন। ওকে। তো একজন অ্যাড ম্যানেজার সে কি করে?
একজন অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন ক্রিয়েট করে, বিড অ্যাডজাস্ট করে, তারপর কিওয়ার্ড অ্যাড করে, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে, সম্পূর্ণ ক্যাম্পেইনটা সে সেট আপ করে। ঠিক আছে, কিন্তু একজন অডিটর আসলে কি করে? একজন অডিটরের কাজই হচ্ছে যে ওই ক্যাম্পেইনের কোথায় কোথায় টাকা নষ্ট হচ্ছে সেটা খুঁজে বের করা, যে ক্যাম্পেইনটা সেট আপ করা হয়েছে ওর যে সেট আপ স্ট্র্যাটেজি কোথায় কোথায় ফলো করা হয়নি, আরো কোথায় স্মার্টলি ক্যাম্পেইনটা অপটিমাইজের মাধ্যমে বেস্ট একটা আরওআই জেনারেট করা। যদি সেটা হয় লিড বিজনেস, তাহলে তার ক্লায়েন্টের টার্গেটেড সিপিএ অনুযায়ী তার প্রত্যেকটা কস্ট পার লিড মেকশিওর হচ্ছে কিনা সেটাকে আরো এনহ্যান্স করার ট্রাই করা। যদি সেটা হয় হচ্ছে ই কমার্স বিজনেস, তাহলে তার অ্যাকচুয়াল আরওএস, ক্লায়েন্ট অ্যাকচুয়াল আরওএস, এক্সপেক্টেড অ্যাকচুয়াল আরওএস ঠিক আছে কিনা সেটা আরো কিভাবে বাড়ানো যায় সে ব্যাপার অ্যাচিভ করার জন্য ক্যাম্পেইনটাকে অপটিমাইজেশনের চেষ্টা করা। ওকে, তো যদি আহ আপনি বিশেষ করে সম্পূর্ণ কোর্সের অডিট ফ্রেমওয়ার্কটা জানেন, তাহলে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কি করতে পারবেন যে ই কমার্স বিজনেস হোক কিংবা সেটা লিড বিজনেস হোক, বোথ বিজনেসের জন্য একজন অডিটর হিসেবে তার বর্তমান ক্যাম্পেইনের সিনারিও এবং কি কি স্টেপ পরবর্তী অপটিমাইজেশনের জন্য বেস্ট, সবকিছু ডিটেইলে ক্লায়েন্টকে রিপোর্টিং করতে পারবেন, এবং সেটা আমি আপনাদেরকে শেখাবো। এরপরে টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট বিজনেস নিড অ্যান্ড টাইপ অফ সিপিএ। আপনি যখন অডিট করতে বসবেন, সর্বপ্রথম আপনার কাজ হবে যে ক্লায়েন্টের বিজনেসটা সম্পর্কে জানা। আপনি প্রথমে ক্লায়েন্টের থেকে তার ওয়েবসাইট, প্রথম তো আপনাকে ক্লায়েন্ট গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না। ফার্স্ট ইন্ট্রোডাকশনে আপনার কাজ থাকবে ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইটটা সম্পর্কে দেখা। ওই ওয়েবসাইটের মধ্যে আসলে ক্লায়েন্ট লিড হতে পারে, তারপর ই কমার্স হতে পারে, এই সবকিছু আপনাকে সুন্দরভাবে দেখতে হবে। এরপর কি করতে হবে, ক্লায়েন্ট এর কাছে জিজ্ঞাসা করতে হবে যদি তার ই কমার্স বিজনেস হয় তাহলে তার প্রত্যেকটা সেলের জন্য সে আসলে কত প্রফিট করে। এখানে অনেক সূত্র আছে, যেমন যেগুলো আসলে আমাদের অডিটের জন্য খুবই জরুরি। যেমন হলো, আমরা অনেকে অনেক সময় একটু কনফিউশন ফিল করি যে টার্গেটেড সিপিএ আসলে কত, টার্গেটেড সিপিএ টা কত। এখন ক্লায়েন্টের কাছে টার্গেটেড সিপিএ বলে অনেক ক্লায়েন্ট আছে যারা টার্গেটেড সিপিএ কি সেটা বুঝে না। বাট তাকে যদি আপনি বোঝাতে পারেন যে তোমার আসলে প্রত্যেকটা সেলের জন্য তুমি কতটা মানে সিপিএ অ্যাফোর্ড করতে পারবা। এখন আপনাদেরকে জানতে হবে যে সিপিএ টা কি। আমার বিশ্বাস আপনারা সবাই জানেন। আসলে সিপিএ এর আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে লার্ন করানোর জন্য এগুলো অ্যানালাইসিস করছি। আমি যা যা জানি সেগুলো সবকিছু এখানে সংরক্ষণ করছি। তো এখানে সিপিএ দেখেন আমি সূত্রটা রাখছি, সেটা হচ্ছে সিপিএ ইকুয়াল টোটাল কস্ট বাই টোটাল কনভার্সন। এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, ধরেন আপনি স্পেন্ড করেছেন, ধরেন আপনার এক মাসে এক চালায় টোটাল স্পেন্ড হয়েছে $1,000। আপনি $1,000 স্পেন্ড করে ধরেন 40টা কনভার্সন পেয়েছেন। এখন আপনার টোটাল টার্গেটেড সিপিএ ক্যালকুলেশন তাহলে কত হবে বলেন, নাকি আমি বলবো? ওকে, হবে 25। কারণ এটার সূত্র অনুযায়ী টোটাল কস্ট ছিল $1,000, এটা থেকে আপনি টোটাল কনভার্সন পেয়েছেন $40, 40 কনভার্সন, এবং এটা থেকে এটা আমি ডিভাইডেড করে পেয়েছি 25। তাহলে এটাই হচ্ছে আপনার সিপিএ। আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি ইয়েস 25, থ্যাংক ইউ। তো আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি প্রত্যেকটা কনভার্সন মেকশোর করার জন্য তোমার তুমি কতটা সিপিএ অ্যাফোর্ড করতে পারো, এটা অবশ্যই জানতে হবে একেবারে কাজ শুরু করার আগে। এরপরে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেমন হচ্ছে ব্রেক ইভেন সিপিএ। ব্রেক ইভেন সিপিএ, তো ব্রেক ইভেন সিপিএ টা আসলে কি? ব্রেক ইভেন সিপিএ হচ্ছে, এটাও ক্যালকুলেট করার সূত্র আছে, সেটা হচ্ছে রেভিনিউ পার সেল, দ্যাট অ্যান্ড এর সাথে মাইনাস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ফুলফিলমেন্ট কস্ট। এখন আপনারা জানতে চাইতে পারেন যে আপু ব্রেক ইভেন পয়েন্টে যে আপনি রেভিনিউ পার সেল বললেন, এই রেভিনিউটা বলতে কি বোঝায়? আসলে রেভিনিউ আর প্রফিট এ দুটোর ডিফারেন্সও কিন্তু আপনাকে জানতে হবে। ধরেন কোনো ক্লায়েন্টের যদি আমি কমেন্ট দিয়ে বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা প্রোডাক্টের দাম আছে ধরেন $100, তো তার একটা কনভার্সন এসেছে $100 একটা প্রোডাক্ট পারচেসের উপর। তো $100 ওই প্রোডাক্ট পারচেসের যে টোটাল $100 ওটাই কিন্তু রেভিনিউ পার সেল। এখানে কিন্তু তার অন্যান্য কোনো কস্ট এখান থেকে বাদ যাচ্ছে না, টোটাল কনভার্সন ভ্যালু। ওকে, আর কস্ট অফ গুডস সোল্ড,
কস্ট অফ গুডস সোল্ড আসলে কি জানেন? যে যদি আমি একটু এক্সাম্পল বলি, যে পারচেজ প্রাইস ফ্রম সাপ্লায়ার। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, একটা জুতা সেল করেন, এটা তো একটা কারখানা আছে, একজন সাপ্লায়ার জুতাটা তৈরি করে। তো ও তৈরি করে আপনাকে যে ভ্যালুটাই আপনার কাছে প্রোডাক্টটা দিচ্ছে, ওটাই হচ্ছে তার প্রাইস। ঠিক আছে। এছাড়া হচ্ছে শিপিং থাকে, যে আপনি ওই লোকের থেকে প্রোডাক্টটা যখন আপনার স্টোরে নিয়ে আসছেন, এখানে যে শিপিং কস্টটা থাকে। এছাড়াও ইম্পোর্ট ডিউটিস হতে পারে, যেমন আপনি যদি দেশের বাইরের কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনার রেভিনিউ করার জন্য বিজনেস করেন, সেক্ষেত্রে ওই ইম্পোর্টের যে ডিউটিস থাকে সেটাকে সব মিলিয়ে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর এখানে আরেকটা কস্ট আমি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট, তাই না? এই ফুলফিলমেন্ট কস্টটা হচ্ছে আপনার পিক অ্যান্ড প্যাক ফিস। মানে আপনি যখন প্রোডাক্টটাকে ওই সাপ্লায়ার থেকে নিয়ে এসে আপনার শোরুমে রাখলেন, এরপর অনলাইনে একটা অর্ডার আসলো, ওইটা আপনি যখন প্যাক করে ওই আপনার কাস্টমারের কাছে পাঠাবেন, ওই প্যাক করার খরচাটা আছে। আপনি যখন প্রোডাক্টটা সাপ্লায়ার থেকে কেনার পরে আপনার স্টোরে রাখবেন, স্টোরের যে ফিসটা আছে ওইটা আছে। এরপরে যখন আপনার ধরেন প্রোডাক্টটা সামহাও ওই কাস্টমারের পছন্দ হলো না, দেন ও আবার রিটার্ন করতে গেল আপনাকে, তো রিটার্নের একটা ম্যানেজমেন্ট কস্ট থাকে। ওই টোটাল সব কস্ট মিলায় হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট থাকে। ঠিক আছে। তো এখানে আপনারা বুঝেছেন যে ফুলফিলমেন্ট ব্রেক ইভেন সিপি এটা আসলে কিভাবে জেনারেট করা হয়। এখানে রেভিনিউ পার্সেল, এখন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা মনে হয় আরো ক্লিয়ার হয় নাকি। ধরেন ব্রেক ইভেন সিপি, আমি কিন্তু একটু ডিটেলে বলছি। আমার মনে হয় এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এগুলা বললে কি হবে, যে আপনারা যখন ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্ট আপনাকে ধরেন বললো যে আমি, আপনার ক্লায়েন্টকে আপনারা বলেন যে আমি ব্রেক ইভেন সিপে, মানে ব্রেক ইভেন সিপেটা কিন্তু একেবারে শেষ বিন্দু, যে ওইখান থেকে আর একটা পয়সা বেশি খরচা হলে সেইটা কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য কি হবে, লস হবে। হ্যাঁ, ওইটা পর্যন্ত সে ডিটেইলে যাবে। ওকে ওকে, আমি এক্সাম্পল শেয়ার করতেছি। থ্যাংক ইউ। দেখেন আপনারা এইভাবে কোঅপারেট করলে আমার শেখানোর আনন্দটা আরো বাড়বে। আর আপনাদের শেখা আরো ডিটেল হোক, আমি চাই যে আমি কোনো কিছু স্কিপ না করি। হয়তো ক্লাসটা একটু লেন্দি হবে, কিংবা আপনাদের বোরিং লাগতে পারে যে আমি আপু বেশি বকবক করতেছে, বাট আমি আসলে চাইছি যে না, টোটাল ক্লাসটা এমন হোক যেন সূক্ষ্মতি সূক্ষ্ম জিনিসগুলো আপনাদের মানে অগোচরে না থাকুক। ওকে। তো এক্সাম্পলটা যদি আমি এভাবে দেই, যে আপনার টোটাল ধরেন রেভিনিউ পার্সেল, আমি একটা এক্সাম্পল দিই, $100। ধরেন আপনার টোটাল রেভিনিউ পার সেল থাকলে হচ্ছে $100। আর এখানে আপনার কস্ট পার গুড সোল যেটা, সেটা ধরেন 40, এরকমই হয় সবসময়। আর যেটা থাকবে ফুলফিলমেন্ট কস্ট, এটা আরো কম থাকে, $10 এরকম হতে পারে। তাহলে আপনার এখানে কত থাকে বলেন তো? $50। অর্থাৎ আপনার কাস্টমারের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে $50। দ্যাট মিনস আপনাকে কি করতে হবে এখন, এইটা, এই খরচের মধ্যে প্রত্যেকটা কনভার্সন আনতে হবে। এটা কিন্তু এটা মিন করে না যে আপনার কস্ট পার কনভার্সন রেট 50, না। এখানে কিন্তু আপনার রেভিনিউ পার সেল, কস্ট অফ গুডস সোল্ড, ফুলফিলমেন্ট কস্ট সবকিছু থাকছে। তো আপনাকে কি করতে হবে, যদি কোনো ক্লায়েন্ট বলে যে ব্রেক ইভেন সিপিএ আমার $50, তাহলে আপনাকে অ্যারাউন্ড 20 কিংবা 25 এর মধ্যে এই কস্ট, গুগল অ্যাড, এই কস্টের মধ্যে আপনাকে অবশ্যই একটা কনভার্সন আনতে হবে। আমি আরো ডিটেইলে বলবো, আমি ওয়েবসাইট ওপেন করে আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনারা আমাকে বলবেন যে এর জন্য ব্রেক ইভেন সিপিআই কত হতে পারে। ওকে, চলেন নেক্সট যাই। নেক্সট হচ্ছে টার্গেটেড আরওএস। যেহেতু আমাদের আসলে অ্যাড সেট আপ করার মাইন্ড সেট আপ নাই, আমরা অ্যাড সেট আপ করবো না, আমরা অ্যাড অডিট করব। আমাদের ক্লায়েন্টের লুজ খুঁজে বের করবো, তাকে আরো বেটার পারফর্ম অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি প্ল্যান দিব থ্রু আওয়ার অডিট অ্যান্ড অপটিমাইজেশন সার্ভিস। তো আমাদের কিন্তু ওইগুলা নিয়েই খেলতে হবে, যে আমরা আমরা কি আমরা ওই সিপিসি কিংবা সিপিএম কিংবা অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ সিপিএম, ক্লিক ইমপ্রেশন, এগুলো নিয়ে খেলার সময় এখন আর নাই ভাই। এখন আপনাকে অ্যাডভান্স হইতে হবে, সরাসরি কনভার্সন সেল নিয়ে খেলতে হবে। যে আপনি কনভার্সন কত হলে আপনি আপনার ক্লায়েন্টের জন্য রিলেভেল হয়, ওইটা নিয়ে চিন্তা করতে হবে। তো আমি এখানে যে যে ম্যাট্রিক্স গুলা রেখেছি, এগুলো আসলে সবই আমাদের ওই চূড়ান্ত লেভেল, মানে বটম অফ দ্য ফানেলের স্ট্র্যাটেজি। লাইক এবার টার্গেটেড আরওএস।
আমি জানি যে আপনারা টার্গেটেড আরওএস কিভাবে জেনারেট ক্যালকুলেট করতে এটা জানেন, তবু আমি এখানে এটা গোছায় রাখছি আর কি। তো টার্গেটেড আরওএস টা হচ্ছে সবসময় পার্সেন্টেজ হিসাব করা হয়। এখানে রেভিনিউ ফ্রম অ্যাড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইনটু 100। এখন আমি একটু আগে রেভিনিউ আর প্রফিট এই দুটোর মধ্যে তফাৎ বলেছিলাম। আপনারা কে কে বিষয়টা বুঝেছেন? আমি এখন একটু কথা বলবো, অনেকক্ষণ একটানা ক্লাস নিয়েছি তো। তো আপনাদের কতটুকু আপনারা কি কি বুঝলেন সেটা আমার জানতে খুব ইচ্ছা করতেছে। তো চলেন দেখি কি অবস্থা। ওই সবাই ওকে। আমি আপনাদেরকে আনমিউট করার অপশন দিয়েছি, আপনারা কেউ আনমিউট করে আমাকে একটু বলেন তো যে প্রফিট আর রেভিনিউর মধ্যে যে পার্থক্যটা বললাম, এটা আপনারা কি বুঝেছেন? আপনারা বলতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে আনমিউট করতে দিয়েছি। আপু আপনারা রেভিনিউ, আনমিউট করে বলতে পারেন। রেভিনিউটা হলো আপু আমার একজন একজন করে বলেন ভাই, সবারটা হ্যাঁ, শুনবো। বলেন। রেভিনিউ হচ্ছে আমার মোট আয়, আর এখান থেকে আমার কষ্ট বাদ রেভিনিউ হচ্ছে আমার টোটাল মানে সেলটা, এখান থেকে আমার যে কস্ট অফ গুডস সোল্ড আছে সেটা বাদ দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে ওইটা হচ্ছে আমার প্রফিট। ওয়াও, আপনি একদম ঠিক বলেছেন। আপনারা সবাই আবারও ভাইয়ার থেকে জেনে নিলেন যে আসলে রেভিনিউ থেকে প্রফিট কিভাবে বাদ দিতে হয়। রেভিনিউটা হচ্ছে আমাদের টোটাল কনভার্সন ভ্যালু, যে একটা অর্ডার থেকে আমরা টোটাল কত ডলারের একটা পারচেস হয়েছে, ওইটা টোটাল রেভিনিউ। ওইটার থেকে আমরা যখন কস্ট গুলাকে বাদ দিয়ে দিব, সেটা হবে প্রফিট। ওকে, আমি খুবই হ্যাপি। এরপর আবার আমরা নেক্সট ক্লাসে যাই। আমি আপনাদেরকে আবার একটু দুঃখ দিতে চাই, মিউট করছি। ওকে, চলেন আবার ক্লাসে যাই। আপনাদের বোরিং লাগছে না তো? ওকে, দেখেন এই সবকিছু স্যারের থেকেই শেখা। সেই মানুষটা এখানে বসে আছে, তো আসলে খুবই ভয় করছে যে আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো কিনা। কিন্তু আমি চেষ্টা করছি আমার মতো। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমি বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এইবার আবার আমি স্ক্রিন শেয়ারে গেলাম। ওকে, তো এবার থাকছে হচ্ছে অ্যাকচুয়াল টার্গেটেড আরওএস। টার্গেটেড আরওএস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। দ্যাট মিনস আপনাকে একজন ই কমার্স ক্লায়েন্ট এসে এই কথাটা বলবে, কারণ এটা সরাসরি ই কমার্স বিজনেসের সাথে রিলেটেড। হ্যাঁ, তো রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা ক্যালকুলেশন করার সিস্টেমটা হচ্ছে রেভিনিউ ফ্রম অ্যাড অ্যাড স্পেন্ড গুণ 100। এখন এটাও যদি কোনো একটা ফর্মুলা দিয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই, তাহলে ধরেন রেভিনিউ ফ্রম অ্যাড এটা কত হতে পারে? ধরেন $1000। আমরা আসলে ডলার নিয়ে খেলবো, কেন জানেন? দিন শেষে আমাদের ডলার কামাইতে হবে। ওকে, আর যদি অ্যাড স্পেন্ডের কথা বলি, তাহলে না, এটা একটু বেশি রাখতে হতো। ধরেন রেভিনিউ হয়েছে টোটাল $5000 মতো, আর আমরা টোটাল কস্ট করে ফেলছি $1000 মতো। এখন এটা থেকে এটা ডিভাইডেড করলে কত আসতে পারে বলেন তো? 5 আসবে। এটা খুবই ইজি, আপনারা সবাই জানেন। ওকে, তো $5। আর এটা সবসময় কি হয়, পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করা হয়। তাহলে এটা কি 5% টার্গেটেড আরওএস। এখন আপনারা ক্লায়েন্টের থেকে জানবেন, কিন্তু এটা কিন্তু আবার রাতারাতি অ্যাচিভ করা পসিবল না। এই আরওএস অ্যাচিভমেন্টের জন্য গুগলের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা আমরা ইন ডিটেইলে নেক্সট ক্লাসে জানবো। এরপর চলেন অ্যাভারেজ অর্ডার ভ্যালু। তো আপনি যখন একজন অডিটর ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিতে যাবেন, তখন কিন্তু তার কারেন্ট স্ট্যাটাস সম্পর্কে আপনাকে একটা রিপোর্ট দিতে হবে। তো ওই রিপোর্টের মধ্যে আপনাকে অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা অ্যাড করতে হবে। আপনি যদি নাই জানেন যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে, তাহলে আপনি কিভাবে ক্লায়েন্টকে রিপোর্ট করবেন বলেন? ক্লায়েন্ট যখন দেখবে যে না, আপনি সমস্ত ক্যালকুলেশন করেছেন, আপনি অ্যাভারেজ অর্ডার ভ্যালু বলছেন, তার হচ্ছে বর্তমান আরওএস কত আছে সেটা ক্যালকুলেট করে বলতে পারছেন, আপনি তার কাছে ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে জানতে চাইছেন, আপনি সিপিএ জানতে চাইছেন, তখন সে মনে করবে যে না, আমি কোনো
মানে নন ম্যাচিউরড মানুষের কাছে আসিনি, সে আসলে অনেক কিছু বুঝে গুগল অ্যাড এর ফান্ডামেন্টাল, একজন রিয়েল অডিটর, রিয়েল মার্কেটার। ওকে, তখনই না আপনি পারবেন তাকে ফোকাস করতে, হিউজ একটা অর্ডার আপ করে ফেলতে পারবেন, ওই সাহসটা হয়ে যাবে। ওকে, তো অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা, এটাও ক্যালকুলেশনের সূত্র রয়েছে। এটা হচ্ছে টোটাল কনভার্সন ভ্যালু বাই কনভার্সন। ঠিক আছে, তো এটাও যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে চাই, আমি দেখাতে পারবো। সেটা হচ্ছে, ধরেন, কি বলবো এবার, বলি আবার, 1000। ধরেন টোটাল কনভার্সন ভ্যালু, মানে টোটাল আপনার পারচেস হচ্ছে $1000 মনে করেন। আরো বেশি তো দেওয়া উচিত ছিল, 10,000 দিয়ে দিই, কম দিব কেন। ওকে, আর এখানে টোটাল কনভার্সন যদি জিজ্ঞাসা করি, ধরেন 200 মতো কনভার্সন হয়েছে। ওকে, 200। এখন এটা থেকে এটা ভাগ দিতে হবে। তো এটা থেকে এটা ভাগ দিলে কত আসবে? আসবে মনে হয় 50 মতো। কি বলেন সবাই? আমাদেরকে ম্যাথও শেখা হয়ে যাচ্ছে। আমি কিন্তু ম্যাথ পারি না, যাই হোক। তো এখানে তাহলে অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত? 50 থাকলো। কারণ টোটাল কনভার্সন যখন 10,000 হয়, তখন কিন্তু অ্যাভারেজ অর্ডার ভ্যালু যদি যদি টোটাল অর্ডার থাকে 200টা, মানে টোটাল কনভার্সন থেকে 200টা, তাহলে অ্যাভারেজ অর্ডার ভ্যালু 50। ওকে, তো এইটা থাকলো হচ্ছে টোটাল সিনারিও। যে আপনি বলেন তো কি কি শিখলেন? শিখলেন হচ্ছে একটা ক্লায়েন্টের বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, বিজনেস টাইপ। এছাড়াও আরো কিছু এক্সাম্পল রয়েছে, যেমন হলো ক্লায়েন্টের কাছ থেকে আপনি এই তথ্যগুলো সব দিবেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের। আপনি যখন ডাটা অ্যানালিসিস করে তাকে একটা প্রফিটের একটা মার্জিন দেখানোর চেষ্টা করবেন, আপনাকে অবশ্যই এই ফান্ডামেন্টাল গুলা জেনারেট করতে হবে, অ্যাড থেকে দেখে দেখে বুঝে বুঝে। তো আপনি যদি সূত্রগুলো জানেন, তাহলে আপনার জন্য এটা অনেক ইজি হবে। নেক্সটে আমরা কি করব? নেক্সটে আমরা যাব হচ্ছে গুগল অ্যাড ফানেল স্ট্র্যাটেজি স্ট্যাটাস। এই জন্য আমি সম্পূর্ণ নির্ভর করব আমাদের গুরু, আমাদের স্যার শামীম স্যারের শেখানোর টিপস গুলা। মেবি এটা আপনাদের কাছে রিপিট হতে পারে, বাট আসলে কি, আমি আসলে কিছুই করছি না, আমি আপনাদেরকে যা যা শেখাচ্ছি সবকিছু স্যার থেকে শিখে প্র্যাকটিক্যালি ইউজ করতেছি, এবং বাইরের কাছে এটা সেল করতেছি, করে আমার যে বাস্তব এক্সপিরিয়েন্সটা সেইটা আমি শেয়ার করতেছি। দ্যাট মিনস জাস্ট স্যারের ওই ক্লাসটা বেসিকে, বাস্তবে কিভাবে এটা মেনটেনেন্স হয়, আপনারা সেই সিনারিওটাই দেখবেন। কখনো কখনো মনে হতে পারে এটা রিপিটেড হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে গুগল অ্যাড ফানেল স্ট্র্যাটেজি স্ট্যাটাস। এখন শোনেন, সমস্ত বিজনেসের জন্য গুগলের একটা ফানেল আছে, ফানেল স্ট্র্যাটেজি প্ল্যান আছে। সেটা স্যার আমাদেরকে শিখিয়েছিলেন। তো আমি ওই ফানেলটা, আচ্ছা আমাকে একটু আপনারা বলবেন যে আমার স্ক্রিন দেখা যায় কিনা। ওকে, ওকে, যাক, ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে এবার আমি ফানেল স্টেজটা দেখাই। এটা সম্পূর্ণ স্যারের শেখানো থিওরি। স্যারকে বলছি, সব আপনার বিদ্যা স্যার। এটা আমি আসলে কিভাবে ইউজ করি। তো এই বিজনেস ফানেলের যে চার্টটা, এটা সম্পূর্ণ স্যারের থেকে আমি নিয়েছি। তো এই যে চার্টটা এখানে আছে, এখানে 3টা ধাপে একটা ফানেল শেখানো দেখানো হয়েছে গুগলের পক্ষ থেকে। এটা প্রত্যেকটা বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকটা বিজনেসের জন্য। যখন একজন বিজনেস ওনার, ধরেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা কথা বলবো একদম একজন অডিটর মাইন্ডসেট থেকে, হ্যাঁ, কোনো ক্যাম্পেইন সেট আপ, অ্যাড ম্যানেজার নই, জাস্ট আমি একজন অডিট এক্সপার্ট, তো আমাকে ওইভাবেই থিঙ্ক করতে হবে। তো এখানে যে চার্টটা আমি দেখাচ্ছি, এইটা কেন দেখাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলি। তখন একটা ক্লায়েন্ট ধরেন একটা ক্যাম্পেইন রান করেছে। তো সামহাও সে 1 মাস ক্যাম্পেইনটা মেনটেন করতে, কোনো একটা প্রফিট কিংবা কিছু সে পায়নি। হ্যাঁ, এই ফাইলগুলা আমি শেয়ার করব আপনাদেরকে, আমাকে একটু সময় দেন, আগে ক্লাসটা শেষ করি, আস্তে আস্তে এগুলো সবই পাবেন আপনারা। ওকে, তো এই যে ফানেল স্ট্র্যাটেজি প্ল্যানটা, এটা সব বিজনেসের জন্যই পারফেক্ট। এখন কোনো ক্লায়েন্ট ধরেন 1 মাস একটা ক্যাম্পেইন রান করলো, সে কোনো কনভার্সন পাচ্ছে না, আসছে আপনার কাছে, আপনি একজন অডিটর, তাই যে তার বর্তমান ক্যাম্পেইন সেট আপ, স্ট্র্যাটেজি, স্ট্যাটাস সবকিছু দেখে কেন সে সেল পাচ্ছে না সেটা সম্পর্কে আপনার কি সলিউশন, এটা জানতে। তো আপনি কি করবেন? আপনি যখন তার গুগল অ্যাড অ্যাকাউন্টটা পাবেন, সর্বপ্রথম আপনি অ্যাকাউন্টটা দেখবেন। অ্যাকাউন্টটা দেখে
এই অ্যাকাউন্ট দেখে অ্যাকাউন্টের অনেক সিনারিও আছে যেগুলো আপনি দেখে নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে এই বিজনেসটা গুগল অ্যাড এর ফান্ডামেন্টাল অনুযায়ী কিংবা ফানেল স্ট্র্যাটেজি অনুযায়ী বর্তমানে কোন স্টেজে আছে। ঠিক আছে? তো এখানে তিনটা স্টেজ আছে, আমি একটু শর্টে বলে দিই। প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস, দ্যাট ইজ টপ অফ দ্য ফাইনাল স্টেজ। সেকেন্ড ইজ কনসিডারেশন স্টেজ, দ্যাট মিনস মিডল অফ দ্য ফাইনাল স্টেজ। থার্ড অ্যান্ড দ্য ফাইনাল স্টেজ ইজ বটম অফ দ্য ফাইনাল. Here is deliver only conversion. I mean, people already aware about your service, about your business or product, something like that, and they actually must be crazy to purchase your product on that bottom of the funnel stage. ওকে, তো এই এই স্টেজে এসে তারা কি হয়, সম্পূর্ণ তার অ্যাওয়ারনেস চলে আসে আপনার ব্র্যান্ড সম্পর্কে, প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে। দেন সে কনসিডার করে আপনাকে যে না আমি একটা পারচেজের জন্য জাম্প করতে পারি। দেন সে কি করে, প্রোডাক্টটা পারচেজ চলে আসে। তো এই যে অবস্থার মধ্যে গুগল কিন্তু মেনশন করে দিয়েছে যে কোন অবজেক্টিভ কিংবা কোন ক্যাম্পেইন টাইপ এই তিনটা স্টেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রথমে আছে হচ্ছে সার্চ অ্যাড এবং ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে অ্যাড। অ্যাকচুয়ালি এখানে উম, এই যে প্ল্যানটা ক্যাম্পেইন দিয়েছে, গুগল দিয়েছে, অ্যাকচুয়ালি এটা আপনি রিয়েল লাইফে, আমি রিয়েল লাইফের কথা বলবো কারণ আমাদেরকে রিয়েল লাইফ চলতে হবে। রিয়েল লাইফে আপনি আসলে এক্সিকিউট করতে পারবেন না। কেন পারবেন না আমি বলি। যখন কোনো ক্লায়েন্ট এমন দুনিয়ায় নাই, একমাত্র অনেক বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেমন আমি কিছু ক্লায়েন্টের সাথে কাজ করার সৌভাগ্য পেয়েছি যারা আসলে 2000 কে, 2000 কে USD পার মান্থ তাদের গুগল অ্যাড স্পেন্ড করে। ওরা 2-3টা ক্যাম্পেইন ফেলে রাখে শুধুমাত্র ডিসপ্লের জন্য, যে শুধুমাত্র ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসুক। বাট অন্যান্য আমাদের কাছে কিন্তু নর্মালি স্মল বিজনেস ওনাররাই বেশি আসে ভাই, যেটা রিয়ালিটি। তো ওদের আসলে ওই পরিমাণ ধৈর্য কিংবা পয়সা নাই যে আপনাকে এই ডিসপ্লে ক্যাম্পেইন চালায়া ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য টাইম দিবে। ওরা আজ আসবে, কাল বলবে আমার সেল চাই। তো আপনাকে এটা কি করতে হবে, স্কিপ করতে হবে। এটা রিয়েল লাইফ ঘটে আর কি। বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটা গুগলের স্ট্যান্ডার্ড ওয়ে যে আপনি আগে অ্যাওয়ারনেস তৈরি করেন। কিন্তু না, আসলে আপনাকে কি করতে হবে, প্রথম মাস থেকেই খেলা দেখাতে হবে যে না আমি কিছু পারি, আমি অ্যাড আনতে পারি, আমি কনভার্সন জেনারেট করে দিতে পারি। তো এই যে অবস্থাটা, এই যে রিস্কটা মাথায় নিয়ে আপনাকে যখন নামতে হবে, আপনাকে ডিরেক্ট যেতে হবে সার্চ। কেন ডিরেক্ট সার্চেতে যেতে হবে? এই ক্যাম্পেইনটার একমাত্র ক্ষমতা আছে যে এট এ টাইম ওয়েবসাইট ট্রাফিক উইথ কনভার্সন জেনারেট করার। যখন আপনার ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্ট একেবারে উইদাউট হ্যাভিং এনি ডাটা, আমি আরো ডিটেলে দেখাবো, যখন গুগল অ্যাড অ্যাকাউন্ট ওপেন করব তখন ডিটেলে দেখাবো যে ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো ডাটাই না থাকে, একদম নিউ, অর্থাৎ সে টপ অফ দ্য বিজনেস, টপ অফ দ্য ফাইনাল বিজনেস স্ট্র্যাটেজি প্ল্যানার, তো ওই অবস্থায় তার আসলে কিভাবে সেল জেনারেট করা পসিবল? তো তখন আপনাকে সার্চ ক্যাম্পেইনে শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে আরো কিছু ট্রিক্স আছে, আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আমি সেগুলো সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। কোথায় রেখেছিলাম, এখানে রেখেছিলাম। এসো এসো এসো, কোথায়, আহা হা হা, গেল কোথায়? ওকে, গ্রেট, পাইছি অবশ্য। তো দেখেন, এখানে ক্যাম্পেইন যখন আপনি সেট আপ করবেন, আপনার থিঙ্ক থাকবে যে আমি একটা সার্চ ক্যাম্পেইন করবো, কারণ ক্লায়েন্টের ডিসপ্লে ক্যাম্পেইন রান করার মতো টাইম, বাজেট কোনোটাই নাই। তো আপনি আপনি ডিরেক্ট কি করতে পারছেন, ওয়েবসাইট ট্রাফিক মার্কেটিং অবজেক্টিভ সিলেক্ট করে আপনি কিন্তু নেক্সট করতে পারছেন। এইখানে ওয়েবসাইট ট্রাফিক যে মার্কেটিং অবজেক্টিভটা, ভাই বিশ্বাস করেন, আমি আজকে যেটা প্ল্যানটা শেয়ার করতেছি না, এটা আমার মেড বাই ওন প্ল্যান। আমি তো সবসময় আমরা জানতাম যে আমাদেরকে ওয়েবসাইট ট্রাফিকের সাথে ক্লিক হচ্ছে ক্যাম্পেইনের ক্লিক মোটিভ আমরা দিতে পারি, বিডিং দিতে পারি ক্লিক, সেটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য ঠিক আছে। বাট আপনি বিশ্বাস করেন, যখন ক্লায়েন্ট বলে যে তার কিন্তু গুগল অ্যাকাউন্টে আসলে কিছুই নাই, কোনো কনভার্সন ডাটা নাই, বাট সে কি চাইছে, আমাকে প্রথম মাস থেকে কিছু না কিছু সেল এনে দিতে হবে, তখন আপনার মাথায় থিঙ্কিংটা ওভাবে দিতে হবে যে আমি কোন স্ট্র্যাটেজিটা শেয়ার করলে কিংবা কোন স্ট্র্যাটেজিটা সেট আপ করলে এট এ টাইম হাই কোয়ালিটি ওয়েবসাইট ট্রাফিক উইথ কনভার্সন জেনারেট করতে পারি। তো এই পর্যায়ে আপনি কি করতে পারেন, এ পর্যায়ে আপনি এখান থেকে সুন্দরভাবে এই ওয়েবসাইট ট্রাফিক মার্কেটিং অবজেক্টিভটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আপনি কি করতে পারেন, নেক্সটে যেতে পারেন। তখন আপনার কাছে এই ক্যাম্পেইন টাইপ সিলেকশনের অপশন দিবে গুগল, আপনি তখন ডিরেক্ট সার্চ ক্যাম্পেইনে চলে যাবেন। তার মানে কি হচ্ছে, আবার বিডিং এ আপনি কি যাবেন জানেন, ডেফিনেটলি কনভার্সন।
মানে শুধুমাত্র কনভার্সন, নট ম্যাক্স কনভার্সন ভ্যালু, আদার আদার বিডিং, অনলি কনভার্সন। এগুলো আরো ডিটেইলে আমরা যখন ক্যাম্পেইন অডিটে যাব, ক্যাম্পেইন লেভেল, বিডিং লেভেল সবকিছু আরো ডিটেইলে জানবো। এটা আসলে আমি আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, যেন আপনারা একটু বুঝতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি এটা আর কি করতেছি। ওকে, সো এরপর যে নেক্সট কি আছে, ফানেল স্ট্র্যাটেজি প্ল্যানটা সম্পর্কে আপনারা কি ভালো বুঝতে পেরেছেন? যে আমাকে একটু বলেন কাইন্ডলি, যে এই ফানেলটা, যে তিনটা ফানেল আমরা দেখালাম, আমি দেখালাম, এই ফানেল স্ট্র্যাটেজিটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওকে, ওকে, আমাদের কিছু কনফিউশন আছে। ওকে, আমাকে একটু সময় দেন, আপনাদের যেহেতু একটু কনফিউশন আছে বলছেন, তাহলে আমরা একটু কথা বলতে পারি। হুম, আচ্ছা, যে লিখেছেন কনফিউশন আছে, সে একটু আনমিউট করে, এটাকে রবিন ইসলাম, আপনি একটু আনমিউট করে আমাকে সরাসরি কোশ্চেন করেন। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। ওকে, তো আপনি যখন অডিট করতে বসবেন, এরপরের ধাপটা কি থাকবে, যে কারেন্ট অ্যাকাউন্ট চেক, হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট স্ট্যাটাস ইনক্লুডিং কনভার্সন ট্র্যাকিং সেটআপ। ধরেন সে কনভার্সন ট্র্যাকিং সেটআপটা করেছে কিনা, তার বিজনেসের গোল অনুযায়ী সে কি কি কনভার্সন ট্র্যাকিং সেটআপ করেছে, কোনটাকে প্রাইমারি রেখেছে, কোনটাকে সেকেন্ডারি রেখেছে, সেটা অ্যাকচুয়াল তার বিজনেসের সাথে পারফেক্ট হচ্ছে কিনা, এগুলো আমরা দেখব। এরপর হচ্ছে ক্যাম্পেইন সেটআপ স্ট্যাটাস, ওই যে একটু আগে বললাম যে একটা ক্যাম্পেইনের মার্কেটিং অবজেক্টিভ সে কি দিয়েছে, বিডিং কি দিয়েছে, লোকেশন টার্গেটিং কি আছে, অডিয়েন্স টার্গেটিং কি আছে, ডিভাইস টার্গেটিং কি আছে, কিওয়ার্ড, অ্যাড স্ট্রেংথ, নেগেটিভ কিওয়ার্ড, অ্যাসেট, যদি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হয়, অ্যাসেট গ্রুপ, কিওয়ার্ড সার্চ টার্ম চেক করা, এবং অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট সে ইউজ করছে কিনা। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি জানি আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, যে আপু এই অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট এগুলো কি, তারপর হচ্ছে কিওয়ার্ড সিস্টেম থেকে কিভাবে কি করব। আসলে এই বিষয়গুলা আমরা যখন কিওয়ার্ডের ক্লাসে ঢুকবো, যে কিওয়ার্ড অপটিমাইজেশন ফর অডিট, তখন ডিটেইলে আমরা জানবো। ওকে, তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ক্লাস। এখানে আপনার একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে। ধরেন যে যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এইটা যদি একটা লিড বিজনেসের জন্য হয়, তাহলে আমাদের আসলে কি কি থিঙ্কিং নিয়ে আমাদের আগাতে হবে, আর যদি একটা ই কমার্স বিজনেসের জন্য হয়, তাহলে আমাদের কি কিভাবে আমাদের আগাতে হবে, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আপনাদেরকে যেহেতু আমি একটা কমপ্লিট সেন্স দিতে চাই, যদি হয় সেটা লিড বিজনেস, তো আন্ডার লিড পৃথিবীর যত রকম বিজনেস আছে, পৃথিবীর বললে একটু বেশি বলা হয়ে যাবে, বাট আমরা কাজ করতে যে 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 ধরনের সার্ভিস গুলা পাই, ওইগুলা সমস্ত সার্ভিস আছে এমন একটা ওয়েবসাইট আমি অনেক খুঁজে খুঁজে বের করছি। বিশ্বাস করেন, আমি চাচ্ছি যে আপনারা মানে একটা সম্মুখ ধারণা নিয়ে মার্কেটে দাঁড়ান, যেখানে আপনাদের কোনো ল্যাকিংস থাকবে না, যে ক্লায়েন্ট এসে বললো যে চলো আমার জন্য একটা ক্যাম্পেইন অডিট অপটিমাইজ করে দাও, সেটা হতে পারে ফ্লোর ওয়াক্সিং, হতে পারে ফ্লোর রিপেয়ারিং, হতে পারে এনিম্যাল কন্ট্রোল সার্ভিস, হতে পারে প্লাম্বিং সার্ভিস, হতে পারে ফাউন্ডেশন রিপেয়ার সার্ভিস, এনি কাইন্ড অফ সার্ভিস। তো আপনাদের কাছে যেন জিনিসটা অকওয়ার্ড না লেগে, যে ওরে বাবা এটার জন্য কি ধরনের কিওয়ার্ড জিনিস ইউজ করতে পারি, এটার কি আসলে মোটিভ হতে পারে, এই যে জিনিসগুলো আপনাদের মধ্যে যেন কাজ না করে। তো এখানে দেখেন, আমি যদি একটু দেখাই, এটা একটা লিডের ওয়েবসাইট। এখানে সুন্দর সবকিছুর ধারণা আছে। যেমন হলো, দেখেন, এই হোম ক্লিনিং সার্ভিস, আমি অন্তত পক্ষে এই প্লাম্বিং সার্ভিস, হোম ক্লিনিং, রুফ রিপেয়ার অ্যারাউন্ড 20 থেকে 25টার মতো একটা টপিক নিয়ে কাজ করছি। এগুলা ফাইবারের মোস্ট মানে ডিমান্ডিং একটা জব, মানে অনেক পরিমাণ ক্লায়েন্ট আসে যারা এই সার্ভিসের জন্য সার্চ করে। আপনারা যখন গিগ রিসার্চ করছেন কিংবা করেন, দেখবেন যে এমন অনেক প্লেয়ার আছে যারা গুগল এর সার্ভিস দেয়, এক্সাক্ট একেবারে লোকাল সার্ভিস দিয়েই দেয়, ফর হোম ক্লিনিং সার্ভিস, ফর প্লাম্বিং সার্ভিস, এরকম কিছু। তো নিঃসন্দেহে এগুলো একটা ভালো টপিক, মানে খুবই ডিমান্ডিং টপিক। তো এই যে ওয়েবসাইট গুলো দেখানোর কারণ হচ্ছে,
এই যে ধরেন এখানে রুফ রিপেয়ার সার্ভিস, এটা কি ফ্রম $594। দ্যাট মিনস ওরা যে রুফটা রিপেয়ার সার্ভিসটা প্রোভাইড করে, এটার জন্য ওর স্টার্টিং প্রাইসই আছে হচ্ছে $594। এখন এই সার্ভিসটার জন্য যদি আপনাকে ক্লায়েন্ট হায়ার করে, এই ধরনের সার্ভিস হায়ার করে, আপনি ক্লায়েন্টের কাছে জানতে চাবেন যে তোমার টার্গেটেড সিপিএ কত, তোমার ব্রেক ইভেন সিপিএ কত, এবার অ্যাভারেজ অর্ডার ভ্যালু বর্তমানে তার ক্যাম্পেইনে কত আছে সেটা আপনি দেখবেন। এখন আপনি যদি জানতে পারেন, ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আমার আসলে ব্রেক ইভেন সিপিএ পয়েন্টটা এরকম, তখন আপনি তার এই ওয়েবসাইট গুলো দেখে, প্রোডাক্টের প্রাইস লিস্ট, সার্ভিস লিস্ট দেখে, ক্যাম্পেইন থেকে তার বর্তমানে জেনারেট হওয়ার রেজাল্ট কতটা তার বিজনেসের জন্য প্রফিটেবল কিংবা রেভিনিউ দিচ্ছে, সেটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। আচ্ছা, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক গুলো আপনাদের সবার সাথে শেয়ার করে দিব, ক্লাস শেষ হলে আমি এগুলো সব শেয়ার করে দিব, যেন আপনারা নিজেরাও একটা অ্যানালাইসিস করতে পারেন। আচ্ছা, এবার এই সেম টপিকটা নিয়ে যদি আমি একটা ই কমার্স বিজনেসের জন্য যাই, আমি একটা ই কমার্স ওয়েবসাইট আপনাদের জন্য রেডি করেছি। কিংবা আপনারা কিন্তু নিজেরাও এই যে দেখেন গুগলে এসে সার্চ করতে পারেন, ধরেন প্লাম্বিং সার্ভিস ইউএসএ, প্লাম্বিং সার্ভিস ইউএসএ, এরকম অনেক আসবে দেখেন। এই যে স্পন্সর, এই এই যে মানে কি বলবো, টাল মার্কেটার, গুগল অ্যাড এক্সপার্টরা এই যে ক্যাম্পেইন গুলো বানাইছে, আপনারা বলেন তো যে এখানে তাদের রং কনসেপ্ট কি আছে? চলেন আমরা একটু রিয়েল টাইম খেলি, প্রথম ক্লাসে খেলা শুরু করি, খুবই মজা লাগবে। আহ ওই আপনারা, আমি জানি এখানে অনেক বড় বড় প্লেয়াররাও আছে, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। এক্স্যাক্টলি, এই যে সুন্দর। আপনারা আনমিউট করে বলেন যে এখানে যে গুগল অ্যাড এক্সপার্ট যে ক্যাম্পেইনটা রান করেছে তার আসলে ল্যাকিংসটা কোথায়? এখানে আপু আপু ইন্টারেস্ট শো এখানে করে দিয়েছে। লোকেশনের লোকেশন ওই প্রেজেন্সটা দিয়ে দিচ্ছে আপু, ইন্টারেস্টেড ইন্টারেস্টে প্রেজেন্স। মিস করছে। এক্স্যাক্টলি, তার মানে লোকেশন টার্গেটিং এর যে ফার্স্ট অপশনটা থাকে, যে পিপল হু অ্যাকচুয়ালি লিভ অন ইউর টার্গেটিং স্পেস উইথ ফিল ইন্টারেস্ট টু ভিজিট দ্যাট প্লেস, রাইট? জি ইয়েস। আপু, রাইট। ইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আপনারা কত সুন্দর, কত ভালো স্টুডেন্ট আমার, আর কত সুন্দর জানেন, আমি এটাই চেয়েছিলাম। আমাকে হিউজ পরিমাণ মানুষ ইনবক্স করছে যে ক্লাসে আসবো আপু, আমরা বেসিক আমি জানি না, আমি কি আপনার ক্লাসটা করতে পারবো? আমি তাদেরকে, বিশ্বাস করেন, আমি বলেছি যে না দেখেন, এটা আসলে বেসিকের জন্য না, কারণ আমরা যেখানে মার্কেটে বিট করতে যাচ্ছি আমাদের সার্ভিস সেল করার জন্য অ্যাজ এ গুগল অ্যাড অডিটর, তো আমি যদি বেসিকটা না জানি আমি কিভাবে একজন অডিটর হিসেবে নিজেকে প্রেজেন্ট করব? এই যে টাল মার্কেটার গুলা ক্যাম্পেইন গুলা সেট আপ করছে, এদের ফার্স্ট চয়েস যেটা, ওইটা দেওয়ার কারণে আমার হয়তোবা গুগল ইন্টেন্ট পেয়েছে ইউএসএ, কিংবা আমার এই সার্চ মোটিভের জন্য পেয়েছে, দ্যাটস ওয়াই ইউএসএ আমি সার্চ করছি, আমার ইন্টারেস্ট পেয়েছে, দ্যাটস ওয়াই আমার এই ক্যাম্পেইন গুলো। এখন আমি এগুলো যদি ক্লিক করি তাহলে কি হবে? ওয়াস্টেড ক্লিক ঢুকবে, শুধু শুধু খরচা হবে, কিন্তু কোনো কাজ হবে না। চলেন আমরা ক্লায়েন্টের পয়সা খরচা না করি, আমরা লক্ষ্মী সেলার, তো ধরেন অন্য একটা, যে কোনো একটাই ঢুকি, এটা, এটাই ঢুকি। আপনারা কি করবেন আজকে? আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু কিন্তু আমার কথা আছে যে অ্যাসাইনমেন্ট গুলা করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট করতে কি কি প্রবলেম ফেস করছেন নেক্সট ক্লাসের ফার্স্ট 10 মিনিট ওইটার টপিকটা নিয়ে আলোচনা হবে, যে আপনারা আজকের ক্লাসে কে কোন জায়গাটায় বোঝেন নাই, এবং অ্যাসাইনমেন্ট করতে চেয়ে কে কোথায় প্রবলেম ফেস করছেন, সেটা কিভাবে কিওর করা যায়, ওইটা নেক্সট ক্লাসে ফার্স্ট 10 মিনিট এইটা নিয়ে আলোচনা হবে। যারা যারা আর্লি ক্লাসে জয়েন করবেন না, তারা কিন্তু এই টপিক গুলা মিস করে যাবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা রিপিট করব না। আর আমি কিন্তু র্যান্ডম কোশ্চেন করব, আজকে ফার্স্ট ক্লাস এই জন্য কোনো কোশ্চেন করছি না, বাট আমি র্যান্ডম কোশ্চেন করব, যেগুলো আমার প্রিভিয়াস ক্লাসে শেখানো হয়ে যাবে, তার থেকে কোশ্চেন করলে আপনারা কিন্তু অ্যান্সার দিতে হবে। তাই শিখতে হলে মন দিয়ে শেখেন, হয় শেখেন না ছাড়েন। যদি শিখতে হয় তাহলে ওইভাবে শিখতে হবে যেন আপনি কিছু করতে পারেন, এরকম দম নিয়ে যদি আপনি শুরু করেন আপনার দ্বারা সম্ভব। ওকে, তো এখানে দেখেন প্ল্যানিং সার্ভিস রয়েছে ইউএস এর জন্য। তো এদের এদের দেখেন ওয়েবসাইটটা কেমন, ওদেরকে আপনি আপনার ধরেন এই এই ওয়েবসাইট ওনারই যদি তার সার্ভিসের জন্য আপনাকে হায়ার করে, এর ওয়েবসাইটটা নট ওয়েল অর্গানাইজড। এখানে আমি যদি অ্যাজ এ, আসলে যখন আমরা ওয়েবসাইট অডিট করতে যাব,
তখন আপনাকে কি হতে হবে জানেন, যে আপনি এই প্লাম্বিং সার্ভিসেস নেওয়ার জন্য একজন ইন্টারেস্টেড কাস্টমার। আপনি কাস্টমার হিসেবে একটা থিঙ্কিং করবেন, বাইরেকে ওভাবে বোঝাবেন। ধরেন, ইয়া, ওর এটা বোঝানো আছে, সরি আমি এটা দেখতে পাইনি প্রথম। আচ্ছা, এখন দেখেন ওর সার্ভিস আন্ডারে সব সার্ভিস গুলো কি সুন্দরভাবে লিস্ট করা আছে, প্রত্যেকটা সার্ভিস ডিটেইলে আলোচনা করা আছে। ওর কনভার্সন সব সোর্স গুলা ওর সাইডে দেওয়া আছে, যে ফার্স্ট নামিং কিংবা এখানে কন্ট্যাক্ট আছে। তো এইভাবে এখন এই ক্লায়েন্টকে আপনি কি জিজ্ঞাসা করবেন, যে তোমার সার্ভিসের আসলে স্টার্টিং রেটটা কত, এটাও জানা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সে সাথে জানবে যে ব্রেক ইভেন সিপিএটা কত। এভাবে জেনে তারপর আপনি এইগুলো অ্যানালাইসিস করবেন। এখন আমি আপনাদেরকে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। এই রিলেটেড সার্ভিসের সিপিসি রেট অনেক হাই, অ্যারাউন্ড 1.50 or 30 USD, ধরেন $1.30 থেকে শুরু করে 8-10 পর্যন্ত হতে পারে। তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে এগুলো ডিটেল জানবেন, জেনে যে ডিটেল বলতে ওই যে প্রথম যে টপিক গুলো বলেছিলাম, যে ব্রেক ইভেন সিপিএ কত, সে আসলে টার্গেটেড সিপিএ হিসেবে কতটা ডলার অ্যাফোর্ড করতে পারবে, সবকিছু জেনে তার সার্ভিস প্রাইস দিয়ে আপনি একটা স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে তার ক্যাম্পেইনের প্রত্যেকটা লিড কিভাবে মেকশোর করা যায় এটা চিন্তা করবেন। আর আমি একটা ই কমার্স বিজনেস আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে, হতে পারে, উম, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের পথে, আমি আর বেশি সময় নিব না। কি হলো ব্যাপারটা, ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস কোথায় দেখেছিলাম? ওকে, আসলে এটা একটা শু কোম্পানি। হুম, এরা জুতা বিক্রি করে, ছেলেদের মেয়েদের সবার জুতা বিক্রি করে। না, আমার মেয়েদের জুতা দেখা দরকার, আমি মেয়েদের জুতা দেখতে ঢুকলাম। এখন দেখেন, আহ সফর মানে, ওকে, তো এই একটা জুতা দেখেন ওর প্রাইস কত। ওর প্রাইস হচ্ছে $140। তার মানে কি, এটা হচ্ছে ওর সেলিং আস্কিং প্রাইস। এখন আমি যদি অ্যাড চালাই ওর জন্য, তখন আমার ক্লায়েন্টের থেকে জানতে হবে যে তোমার আসলে আপু ব্রেক ইভেন আপু সিপিএ সবাই মনে হয় দেখা যাচ্ছে না। কেন বলেন তো? উম, এখানে কোনো একটা ঘাপলা হয়েছে। আবার স্ক্রিন শেয়ার করলে দেখা যাবে আসলে। না না, আমি বলি, এখানে একটা নিউ নিউ উইন্ডো ওপেন হয়ে গেছে। তো আমি যেটা একটা এক্সাক্ট ব্রাউজার শেয়ার করেছিলাম, দ্যাটস ওয়াই ওইটা ডিটেক্ট করতে পারছে না। তো পেরেছি, সমস্যাটা কোথায়। ওকে, আমি আবার শেয়ার করছি ভাইয়া, দুঃখিত। ওকে, এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? এখন কি দেখা যায়? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস, ঠিক আছে? তো ই কমার্স বিজনেসে এরা কি করে, জুতা সেল করে। তো আপনার জন্য যদি আমি যেহেতু বললাম তো আমি ওমেন্সের জুতা দেখবো, তো এই জুতাটায় ঢুকলাম। দেখেন ওর প্রাইস কত, $140। তো ও যদি এখন আপনাকে বলে যে দেখো আমি একটা ক্যাম্পেইন সেট আপ করেছিলাম, এটা থেকে কোনো প্রফিট আসছে না কিংবা সেল আসছে না, প্রফিট তো পরের কথা, আগে তো সেল। তো আমি এটার জন্য কি করতে পারি? তো আপনি ওকে জিজ্ঞাসা করবেন। এখন বলেন তো আমাকে আপনারা, আপনাদের তো মিউট নাই, যদি এই প্রোডাক্টের জন্য আমার একটা ক্যাম্পেইন ধরেন অডিট করতে হয়, যে ক্যাম্পেইনে কস্ট পার কনভার্সন $60, এটা কি ওর জন্য প্রফিটেবল নাকি প্রফিটেবল নয়? নট প্রফিটেবল। যদি বলেন এটা ওর জন্য কি বেনিফিশিয়াল নাকি বেনিফিশিয়াল নয়, কারণ প্রফিট তো পরের কথা, আগে তো কনভার্সন। বলেন তো, যে যদি এটা এই প্রোডাক্টের জন্য যদি কস্ট পার কনভার্সন $60 হয়, তাহলে কি এটা আসলে ক্যাম্পেইনের জন্য, ওর বিজনেসের জন্য কি বেনিফিশিয়াল নাকি বেনিফিশিয়াল নয়? বেনিফিশিয়াল না। বেনিফিশিয়াল না আপু। এক্স্যাক্টলি, বেনিফিশিয়াল নয়। কারণ ধরেন একটা প্রোডাক্টের যখন প্রাইস 140 করা হয়, তখন মনে করেন যে অন এভারেজ তার সমস্ত কস্ট গুলো, যেমন ফুলফিলমেন্ট কস্ট বলেন কিংবা আদার জিওএসি বলেন, যেটাই বলেন, এটার কস্ট কিন্তু এর মধ্যে ক্যালকুলেট করতে হবে। তো এছাড়াও গুগল অ্যাড এর কস্ট রয়েছে। তো আমরা কি মানে ক্লায়েন্টের কাছে যদি জিজ্ঞাসা নাও করি,
তারপরেও কিন্তু একটা ধারণা আমরা এখন তৈরি করতে পারছি যে না, এরকম একটা প্রাইস হলে হয়তো কি কি হতে পারে যে $60 আমি বলেছি, ও বলতে পারে যে $58 সেল করতে পারলে আমার প্রফিট থাকে, $2 থাকে। বাট আমরা কিন্তু একটা কাছে যেতে পেরেছি, যে একটা এস্টিমেট করতে পারতেছি যে না, এটা আসলে এই এই প্রাইসের সাথে প্রোডাক্টের জন্য $60 কস্ট পার কনভার্সনটা একটু বেশি হয়ে যায়। যাক, আপনারা যে কিছুটা জানেন, কিছুটা বুঝতেছেন, আমার এটা অনেক সত্যি লাগতেছে, এটা সত্যি কথা। এখন আমরা আর একটা কথা জানবো, ছোট্ট একটা কথা জানবো, জেনে আমরা আসলে ক্লাসটা স্টপ করবো। সেটা হচ্ছে, আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নিতে যাই, তখন ক্লায়েন্ট কিন্তু একটা কমিটমেন্ট চায়, একটা সিওরিটি গ্যারান্টি চায়। বাট এটা সত্যি যে আমরা সেলাররা কখনো সেল গ্যারান্টি দিই না। বাট কি হয় জানেন, দিনের শেষে যদি আপনি ক্লায়েন্টকে একটা এস্টিমেশন বলেন, তাহলে সে একটু রিলাই করতে পারে, সে একটু ট্রাস্ট আনতে পারে। তো একজন নতুন ব্যবসার জন্য গুগল অ্যাডে ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে যে আমার আসলে প্রথম লিড পেতে কতগুলো ক্লিক পার করতে হবে, কতদিন ওয়েট করতে হতে পারে, তা আপনি বলতে পারেন, যদি তুমি কোনো এক্সপার্ট দিয়ে ক্যাম্পেইনটা সেট আপ করো, কিংবা আপনি হচ্ছেন একজন গুগল অ্যাড এক্সপার্ট, আমাকে দিয়ে ক্যাম্পেইনটা অডিটর অপটিমাইজ করো, তাহলে অ্যারাউন্ড 50 to 70 ক্লিকের মধ্যে লিড বিজনেসের জন্য তুমি একটা কনভার্সন পেতে পারো। এটা আসলে আমার যুক্তি নয়। এখানে এই পর্যন্ত যতগুলা আমি থিওরি দিয়েছি, এটা প্রত্যেকটাই গুগল জেনারেটেড। আপনারা নিজেরাও গুগলে গিয়ে এটা সার্চ করে দেখতে পারেন যে একটা নতুন ব্যবসা যদি সেটা হয় লিড বিজনেস, তার আসলে ক্যাম্পেইন সেট আপ করার কতটা ক্লিকের মধ্যে একটা কনভার্সন আসতে পারে। আবার এটা যদি হয় একটা ই কমার্স বিজনেসের জন্য, তাহলে প্রথম 100 থেকে 500টা ক্লিক লাগতে পারে একটা কনভার্সন পাওয়ার জন্য। কারণ লিডের ই কমার্সের জন্য গুগলের কনভার্সন পার্সেন্টেজ 1 to 5%। ভাই মিউট করেন, নাকি আমি করে দেবো? ওকে। তো একটা ই কমার্স বিজনেসের জন্য অ্যাজ পার গুগল রিকমেন্ডেশন দ্য কনভার্সন রেট উইল বি 1 to 5%। 1 থেকে 5% মতো হয়। তো এইটাই ছিল ভাইয়া আজকের টোটাল টপিক। এই টপিক গুলা মূলত আপনাদের জন্য আমি মানে রেডি করেছি প্রথম ক্লাসের টপিক হিসেবে। আর আহ, এখানে আর কিছু স্কিপ থেকে গেল কিনা আমি একটু ডাবল চেক করি। না, আর কিছু থেকে গেল না। এখন টোটাল আর কি, একজন অডিটর অডিট করতে বসলে আপনাদের মাইন্ডসেট কি কি বিষয় নিয়ে থাকতে হবে, কিভাবে চিন্তা করে প্রত্যেকটা ধাপে আগাতে হবে, সেটা হতে পারে ওয়েবসাইট অপটিমাইজেশন, হতে পারে গুগল অ্যাড অ্যাকাউন্ট লেভেল অপটিমাইজেশন, হতে পারে ক্যাম্পেইন লেভেল অপটিমাইজেশন। সেগুলো টোটাল সিনারিওটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। এবং যে যে টপিক গুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, আমি এই টোটাল টপিকটা ডিটেইল ক্লাসে এক্সপ্লানেশন পাবেন, আর অনেক অ্যাডভান্স লেভেল রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। আমি আপনাদেরকে টোটাল হচ্ছে কি পয়েন্ট গুলা দিয়ে দিব, যেটা নিয়ে আপনাকে ক্যাম্পেইন সেটা অডিট করতে বসতে পারবেন। তো ডিটেল এটাই ছিল। উম, তো ক্লাস ওয়ার্কটা, আচ্ছা, এইখানে দেখেন আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমি অ্যাসাইনমেন্ট রেডি করছি। এটা কিন্তু আমার রেডি ছিল না। তো ব্যাপারটা হচ্ছে, আজকে ক্লাসে আমরা কি কি শিখেছি, আপনারা কি করবেন, ক্লাসটা অ্যাট লিস্ট যে কয়বার পারেন আপনারা দেখবেন। আপনাদের যতবার সময় হবে একবার দেখলে যদি মনে করেন আপনারা বুঝে ফেলছেন, কারণ আপনারা এখানে অনেক অ্যাডভান্স মানুষও আছেন, আমার বিশ্বাস আপনাদের বুঝতে এটা ইজি হবে। আর যদি যারা মনে করেন না এটা ক্লিয়ার না, তাহলে যে কয়বার দেখলে এটা ক্লিয়ার হবে সেটা দেখবেন। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার। আমি চাই শনিবারের আগে আপনারা ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝবেন এবং সাথে আমার দেওয়া অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন। দেখেন এখানে আমি কি করেছি, ক্লাস নাম্বার 1 এর অ্যাসাইনমেন্টে দুইটা ওয়েবসাইট দিয়েছি, একটা হচ্ছে লিড আর একটা হচ্ছে ই কমার্স। আপনারা এই দুইটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ খুব ভালোভাবে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে কি করবেন, এখানে যে কোশ্চেন গুলো আমি অ্যাড করেছি, এই কোশ্চেন গুলার উত্তর খুঁজে বের করবেন। যেমন প্রথম আছে হচ্ছে হু আর দ্য কাস্টমার ফর দ্য ওয়েবসাইট, মানে এই যে দুটো ওয়েবসাইট আছে, একটা লিড এবং একটা ই কমার্স, এই বিজনেসের জন্য কারা অ্যাকচুয়ালি কাস্টমার, কারা বাইং ইন্টেন্টে এসে এদের এদের প্রোডাক্ট কিনতে পারে, তাদের আসলে নিড কি ধরনের থাকলে তারা এই ওয়েবসাইটে ঢুকবে। এটা আপনারা নিজেরা ব্রেন স্টর্মিং করে ভাববেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো ডাটা দেয়নি, জাস্ট নিজের চিন্তা থেকে আপনি এটা বের করার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে
দ্য সেল থেকে আনুমানিক প্রফিট যদি সিপিএ থাকে $20, যেহেতু এখানে আমি যে ওয়েবসাইট গুলো দেখিয়েছিলাম তাদের প্রোডাক্ট রেঞ্জ অন এভারেজ $100, তো এটার মধ্যে যদি তার সে ধরেন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমার সিপিএ আসলে 20, এর বেশি আমি অ্যাফোর্ড করতে পারবো না, তখন আপনার আসলে এটার জন্য আনুমানিক প্রফিট সেল কতর মধ্যে আনলে এটা ভালো হবে এটা আপনি বের করবেন। আশা করি আপনারা বের করতে পারবেন যদি আমার পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, পুরো ফান্ডামেন্টালটা বোঝেন, আপনারা বের করতে পারবেন। দেন হচ্ছে শেয়ার সাম কিওয়ার্ড আইডিয়াস। দেখেন আমরা কি করি যখন একটা গুগল অ্যাড এক্সপার্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে, সে কি চায়, গুগলের আগে ক্লায়েন্টের বলে কি আমাকে কিছু মাদার কিওয়ার্ড শেয়ার করো। ওইখানে দেখেন ক্লায়েন্ট ভেবেই নাই যে এ আসলে কতটুকু মানে আমার বিজনেসটা সম্পর্কে জানে। আপনি যদি একটা ওয়েবসাইট দেখে তার কিওয়ার্ড বের করতে পারেন, বিশ্বাস করেন ভাই আপনি অন্যদের থেকে ডেফিনেটলি আলাদা হয়ে যাবেন। মানে আপনার স্কিলটা থাকবেই যে না, এ আসলে আমার, এমন অনেক ক্লায়েন্ট আছে, আমার নিজেরও এমন অনেক ক্লায়েন্ট আমি ফেস করেছি, তারা আসলে মাদার কিওয়ার্ড লিস্ট কি সেটাও জানেন না। তো আপনার যদি এরকম ক্লায়েন্ট আপনার ভাগ্যে পড়ে তখন আপনি কি অডিট করবেন না, অপটিমাইজ করবেন না? তো আপনি কি করবেন, আপনারা এই দুইটা ওয়েবসাইট দেখে ক্যাটাগরি ওয়াইজ যখন ই কমার্স বিজনেসটা খুলবেন এটা, তখন ওর কি কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে ওই ক্যাটাগরি ওয়াইজ 5টা করে, বেশি না 2টা থেকে 5টা কিওয়ার্ড আমাকে দেখাবেন যে দেখেন আমি এই ওয়েবসাইট অডিট করে আমি এই কয়টা কিওয়ার্ড পেয়েছি। নিজেরা এগুলা রিসার্চ করবেন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমার বিশ্বাস যে আপনারা ক্লাসটা অনেক এনজয় করেছেন, আমিও চেষ্টা করেছি। তো এখানে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে আপনাদের কাছে অনুরোধ ক্লাসগুলো ভালোভাবে দেখে এই অ্যাসাইনমেন্ট গুলো করবেন, এবং স্যার যেভাবে আপনাদেরকে গাইড আপু, দিয়েছে অর্ডার, আপু আমি একটু শেষ করি। ঠিক আছে। স্যার যেভাবে আপনাদেরকে বলেছে অ্যাসাইনমেন্ট জমা জমা দেওয়ার ব্যাপারে আপনারা ঠিক ওইভাবেই অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবেন। আর এই অ্যাসাইনমেন্টের ডক ফাইল লিংক আমি ক্লাস শেষে গ্রুপে শেয়ার করে দেবো। সবাইকে অনেক ধন্যবাদ।